আজকে আসসালামু আলাইকুম, আমি ডক্টর সারওয়ার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু ডু কনসালটেশন স্টেশন ইন এ স্ট্রাকচার্ড ওয়ে। সো আজকে আমরা একটা কনসালটেশন স্টেশন একসাথে করার চেষ্টা করব এবং দেখব কিভাবে একটা কনসালটেশন স্টেশন আমরা আহ, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রাকচার্ড ওয়েতে করতে পারি। তো আমি এখানে একটা সিনারিও সিলেক্ট করেছি। আহ, আহ, এই সিনারিওটা যদি আমি পড়ি, এই সিনারিওটা পড়ার আগে আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে আমাদের কনসালটেশন স্টেশনে টোটাল টাইম হচ্ছে 20 মিনিট, এটা আপনারা সবাই জানেন। 20 মিনিট হচ্ছে আমাদের টাইম, বাট এটা 20 মিনিট না বলে আমি বলবো আপনি এখানে আহ, প্রায় 23 মিনিট হাফ সেকেন্ডের মতো সময় পাবেন, মানে 23.5 মিনিটের মতো সময় পাবেন। কেন 23.5 মিনিট বললাম? 23.5 মিনিট বলার কারণ হচ্ছে আপনি আহ, এই স্টেশনটা শুরুর আগে, বলা হয় প্রতিটা স্টেশন শুরুর আগে আপনি 5 মিনিটের মতো একটা গ্যাপ সময় পাবেন। বাট একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাওয়া এবং একটা স্টেশন শেষ করা, এর ভিতরে 1.5 মিনিটের মতো সময় আপনার চলে যায়। তো আপনি 2.5 মিনিটের মতো যে সময়, 3.5 মিনিটের মতো যে এক্সট্রা সময়টা আপনি পাবেন, সেই সময়টাতে আপনার এই সিনারিওটাকে সুন্দর করে বাহিরে গোছাতে হবে। তো বাহিরে গোছানোর ক্ষেত্রে আমাদেরকে আহ, আহ, একটা A4 কাগজ দেওয়া হয়, A4 একটা পেপার দেওয়া হয়। এই A4 পেপারে আপনাকে আপনি চাইলে নোট করতে পারেন। যেমন আরসিপি সিনারিওতে এখানে দেখেন, কিছু অংশতে বলা আছে, প্লিজ রিড দ্য রেফারেল লেটার বিলো, ইউ মে মেক নোট অ্যান্ড ব্রিং দিস নোট ইনটু দ্য কনসালটেশন, মেক ফার্দার নোট ডিউরিং কনসালটেশন ইফ ইউ উইশ, when the bell sound enter the room। তো এই 3.5 মিনিটের কিভাবে আমরা যথোপযুক্ত ব্যবহার করতে পারি, এটা আমি একটু লিখে দেখাবো। তার আগে আমি সিনারিওটা একটু পড়ি। এই সিনারিওতে দেখেন, মিস্টার জোসেফ, এর বয়স হচ্ছে, পেশেন্টের বয়স হচ্ছে 66 ইয়ার্স অফ এজ। পেশেন্টটা আমাদের কাছে এসেছে, আপনি যদি ক্লিনিক্যাল রেফারেল নোটে চলে যান, আমাদের কাছে এসেছে চেস্ট পেইন নিয়ে ফর 3 ডেজ, অ্যান্ড কিছু অবজারভেশনের চার্ট আমাদের এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন কিছু জিনিস আমি রেড মার্ক করে রেখেছি। মোস্ট অফ দ্য সিনারিওর এই জিনিসগুলি এক, যে মাঝখানে যে আপনি রেফারেল লেটারটা পড়তে বলেছে এবং কিছু টাস্ক, আপনার টাস্কগুলি বর্ণনা করেছে, এই জিনিসগুলি সেম। তো এই জিনিসগুলি আমাদের কোনো সময় খুব মনোযোগ দিয়ে পড়া হয় না, আর এক্সামে তো আমরা শুধু পেশেন্টের ডিটেইল, আমার রোল আর ক্লিনিক্যাল রেফারেলের কারণ আর ভাইটালসটা হয়তো দেখি, বাট এই জিনিসগুলি মনোযোগ দিয়ে পড়ার প্রয়োজনীয়তা আছে। তো আমি একটু পড়ছি। যেমন আমি প্রথমে বললাম যে আপনাকে একটা A4 কাগজ দেওয়া হবে, যেখানে আপনি নোট লিখতে পারবেন, যে এই স্টেশনটার ডিডি আপনি সাজাতে পারবেন। আপনি একটা মাইন্ড সেট আপ তৈরি করতে পারবেন যে এই কেসটা আমি কোন দিকে নিয়ে যাব বা কি কি ডিডি আমি এক্সক্লুড করতে চাচ্ছি এই কেসে। তো দেখেন, ইওর টাস্কের ক্ষেত্রে বলা হয়েছে ফোকাসড ক্লিনিক্যাল হিস্ট্রি। আপনাকে অবশ্যই ফোকাসড হতে হবে। যদিও আমরা কিছু আনফোকাস, যেমন সিস্টেমিক রিভিউর ক্ষেত্রে কিছু কোশ্চেন করব, বাট মোস্ট অফ দ্য হিস্ট্রি আমাদের খুব ফোকাসড হতে হবে। মানে আপনি যখন ডিজিজটা ধরে ফেলবেন, ওই ডিজিজ ওয়াইজই আপনাকে কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেনগুলি করতে হবে। রিলিভেন্ট ফিজিক্যাল এক্সামিনেশন, আপনার ফিজিক্যাল এক্সামিনেশনটা রিলিভেন্ট হতে হবে। আর আপনি ডায়াগনোসিস পৌঁছানোর পরে আপনাকে পেশেন্টকে প্রবল ডায়াগনোস সম্বন্ধে ধারণা দিতে হবে, যদি আপনি শিওর হন। আর যদি আপনি শিওর না হন, তাহলে আপনার ডিফারেন্সিয়াল অনুযায়ী পেশেন্টকে ধারণা দেওয়া লাগবে। ডিসকাস অ্যাবাউট ইউর ম্যানেজমেন্ট প্ল্যান, আপনাকে পেশেন্টকে একটা আপনার প্ল্যান অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট সম্বন্ধে ধারণা দিতে হবে, যে আমি তোমার ক্ষেত্রে এই ইনভেস্টিগেশন করতে চাই এবং আমি এই স্পেশালিস্টকে ইনভলভ করতে চাই, অথবা কোনো ট্রিটমেন্ট যদি আপনি শুরু করতে চান, যে পেইন কিলার, পেশেন্ট পেইনে আছে, পেইন কিলার শুরু করতে চান, অথবা অন্য কোনো ট্রিটমেন্ট শুরু করতে চান, সেক্ষেত্রে আপনাকে পেশেন্টকে ধারণা দিতে হবে। তো আমি শুরুতেই বললাম যে আমাদের স্টেশনটা, কনসালেশন স্টেশনটা 20 মিনিটের হয়ে থাকে। আহ, এর ভিতরে আপনি পেশেন্টের সাথে সময় পাবেন 15 মিনিট। 13 মিনিটের সময় আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে যে আপনি 2 মিনিট সময়, 2 মিনিটস রিমেইনিং, অ্যান্ড দেন 5 মিনিট আপনাকে ক্রস করা হবে। একটা এক্সামিনার আপনাকে ক্রস করবে, আর একটা এক্সামিনার অবজার্ভ করবে শুধু। সো বাহিরের যে আমরা আহ, আহ, 3.5 মিনিট সময় পেলাম, সেই তার 3.5 মিনিট সময় আমাদের যে A4 কাগজটা দেওয়া হলো, সেই কাগজটা আমরা কিভাবে গুছাবো এই হিস্ট্রি অনুযায়ী।
প্রথমে একটা কাজ করবেন যে কাগজটাকে আমরা 4টা ভাগে ভাগ করে ফেলবো। আহ, আপনারা চাইলে ভাঁজ করে ফেলতে পারেন, কারণ এক্সামে অত বেশি সময় থাকে না। সো আপনারা চাইলে কাগজটাকে ভাঁজ করে ফেলতে পারেন, আড়াআড়ি লম্বালম্বি ভাবে একটা, পাশাপাশি একটা। তো এখানে দেখেন মিস্টার জোসেফ, আমি প্রথমে পেশেন্টের নাম লিখে ফেলছি, জোসেফ। জোসেফ, পেশেন্টের বয়স হচ্ছে 66 ইয়ার্স। আমাদের কাছে এসেছে চেস্ট পেন নিয়ে। পেশেন্টের ভাইটালস নর্মাল। অলওয়েজ মনে রাখবেন, ভাইটালস এর দিকে আমাদের অবশ্যই তাকাতে হবে। অনেকে ভাইটালস এর দিকে আমরা তাকাই না। ভাইটালসটা অনেক ইম্পর্টেন্ট। যেমন এখানে আমাদের ভাইটালস এর ক্ষেত্রে রেসপিরেটরি রেট দেওয়া আছে 18, পালস রেট দেওয়া আছে 56, ব্লাড প্রেশার নর্মাল, স্যাচুরেশন নর্মাল, টেম্পারেচার 36। সো ভাইটালস আর নর্মাল। বাট ধরেন যে চেস্ট পেনের সাথে আপনাকে দিল স্যাচুরেশন 94%। 94% স্যাচুরেশন কি নর্মাল নাকি হাইপোক্সিয়া? সো Hypoxia. Hypoxia. গুড, এক্সিলেন্ট। সো 96, 95% থেকে 100% পর্যন্ত নর্মাল। তো আরসিপি সিনারিগুলো আসলে এরকমই হয়, আপনাকে মার্জিনালি কমিয়ে দিবে, হয়তো 94% দিবে। আর সাথে দেখলেন পেশেন্টের ট্যাকিকার্ডিয়া আছে, সাথে পেশেন্টের পালস রেট হলো 100। তো আমি যদি এই দুইটা ভাইটালস এর সাথে আমার চেস্ট পেনটাকে কম্বাইন করি, আমার ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি আসে বলেন তো? Pulmonary embolism. Good, excellent. So, pulmonary embolism. Because you know, ওয়েলস, আমরা পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে আমরা ওয়েলস স্কোর করি। আপনি যদি Yeah. ওয়েলস স্কোরটা আজকে রিভিশন দেন, যে ওয়েলস স্কোর দেখতে পাবেন যে শুধুমাত্র ট্যাকিকার্ডিয়া থাকলে পেশেন্টটা 1.5 পয়েন্ট পেয়ে যাবে। Hmm. তো ভাইটালস এর কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। আহ, এই যে শুধু একটা টাকিকার্ডিয়ার উদাহরণ দিলাম, পেশেন্টের যদি চেস্ট পেনের সাথে দেখেন যে আপনার টেম্পারেচার বেড়ে গেছে, টেম্পারেচার আপনাকে 99 দিল, 99 কি নর্মাল নাকি হাই? High. Marginal high. হ্যাঁ, মার্জিনারি হাই। আরসিবি সিনারি গুলো সেম এরকমই হবে, আপনাকে 103 টেম্পারেচার দিবে না। সো আপনি যখন দেখলেন যে টেম্পারেচার আছে পেশেন্টের, সাথে চেস্ট পেন আছে, আপনি ইনফ্ল্যামেটরি চেস্ট পেন গুলি চিন্তা করতে পারেন। আমি প্লিউরেসি, পেরিকার্ডাইটিস, নিউমোনিয়া, আমি পালমোনারি এম্বোলিজম যেখানে ফিভার হয়, এইসব চিন্তা আনতে পারি। সো ভাইটালস গুলি অবশ্যই ইম্পর্টেন্ট। যদি কোনো ভাইটালস অ্যাবনর্মাল থাকে, আমি যে 4টা বক্স করলাম, বক্সের এই পাশে ভাইটালসটা এখানে এন লিখে নর্মাল লিখেছি, এখানে আমি ভাইটালসটাও লিখে রাখবো যে আমি টেম্পারেচার হাই পেয়েছি অথবা টাইকার্ডিয়া পেয়েছি, এটা এখানে লিখে রাখবো, এই পাশে এই সাইডটাতে লিখে রাখবো। যদিও এখানে টেম্পারেচার ভাইটালস আমাদের ক্ষেত্রে নর্মাল এসেছে। তাহলে চেস্ট পেইন, সিপি, চেস্ট পেইন ফর লাস্ট 3 ডেজ, আমাকে বলেছে পেশেন্টটা চেস্ট পেইন ফর লাস্ট 3 ডেজ। তাহলে 66 ইয়ার একটা মেল পেশেন্ট, তার চেস্ট পেইন 3 দিন যাবত। আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে? এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফার্স্টে আমরা রাখলাম ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজের সাথে আপনারা জানেন যে ইসকেমিক হার্ট ডিজিজের সাথে কয়েকটা ডিজিজ অতপ্রতভাবে জড়িত, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি। যেমন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, কোস্ট্রোকন্ড্রাইটিস, এগুলো আপনাকে মানে এনজাইনা থাকলে এক্সক্লুড করতেই হবে। তো আমরা লিখে ফেললাম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্স ডিজিজ, সরি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, কোস্ট্রোকন্ড্রাইটিস। আর কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? পেসিসের ক্ষেত্রে মনে রাখবেন কয়েকটা জিনিস, কয়েকটা সিমটমের সাথে কয়েকটা ডিজিজ এত অতপ্রতভাবে জড়িত যে আপনার কাছে যদি পেসিসে কেউ চেস্ট পেন নিয়ে আসে, আপনাকে পালমোনারি এম্বোলিজম এক্সক্লুড করতে হবে। আপনার কাছে একটা ওল্ড পেশেন্ট যদি হেডেক নিয়ে আসে, জায়েন্ট সেল আর্টারাইটিস এক্সক্লুড করতে হবে। আপনার কাছে ডায়রিয়া নিয়ে আসে, আপনাকে সিলিয়াক ডিজিজ এক্সক্লুড করতে হবে। এটা আসলে গদ বাঁধা একটা জিনিস। তো আপনাকে এখানে অবশ্যই পালমোনারি এম্বোলিজমটাকে এক্সক্লুড করতে হবে। এছাড়াও চেস্ট পেনের আমি যে ইনফ্ল্যামেটরি চেস্ট পেন গুলি বললাম, সেই ইনফ্ল্যামেটরি চেস্ট পেন গুলি যদি হয়ে থাকে তাহলে আমাদের 5P বলি আমরা, তো 5P কে এক্সক্লুড করতে হবে। 5P-র ভিতরে পালমোনারি এম্বোলিজম একটা, নিউমোনিয়া, নিউমোথোরাক্স, প্লিউরেসি, these are the other 5Ps. সো আমরা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রেডি করলাম। বক্সের বাকি 3টা ঘর কিন্তু এখনো খালি। তাইলে একটা ঘর পূরণ করে আমি ভিতরে নিয়ে যাব এবং আরেকটা ঘরের কিছু অংশ আমি পূরণ করবো, আমি দেখাচ্ছি। তো ফার্স্টে আমি আমার পেশেন্টের নাম লিখেছি, বয়স লিখেছি, পেশেন্টের জেন্ডার লিখেছি, চেস্ট পেন লিখেছি ফর লাস্ট 3 ডেজ,
অ্যান্ড আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখেছি। এর পরের বক্সটা আমাদের জন্য হিস্ট্রির জন্য, তারপরের বক্সটা 3 নম্বর বক্সটা আমাদের হলো কনসার্নের জন্য, এবং লাস্ট বক্সটা হলো ডিএম, মানে ডু নট মিস। এই ক্ষেত্রে দেখেন, চেস্ট পেনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস কখনোই মিস করা যাবে না, কখনোই আমরা মিস করব না। এরকম কি কি জিনিস আছে? যেমন চেস্ট পেনের ক্ষেত্রে আমি অবশ্যই পেশেন্টের কাছ থেকে ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে কিনা অবশ্যই জানতে চাবো। এটা আমি ভুলে যাই, হয়তো আপনি যেটা ভুলে যান সেটাকে আমি হাইলাইট করতে পারেন, যাতে এক্সামের রুমে ঢুকে যাতে আপনার এইসব জিনিসগুলি মনে থাকে। ফ্যামিলিয়াল হার্ট ডিজিজ আছে কিনা আমি এটা এক্সক্লুড করার চেষ্টা করব। হাই কোলেস্টেরল লেভেল, হাইপারলিপিডেমিয়া, ডায়াবেটিস মেলাইটিস, এগুলো তো আমি 5 মেডিকেল হিস্ট্রিতে জিজ্ঞেস করি, তাও স্পেসিফিক্যালি জিজ্ঞেস করব। শেষে আমি সেই সিস্টেম থেকে এক্সামিনেশন করাটা শুরু করার চেষ্টা করব। সো এক্সামিনেশনের ক্ষেত্রে আমাকে এখানে যাতে এক্সাম রুমে গিয়ে আমার মনে আসে যে আমি এখানে চেস্ট এক্সামিনেশন দিয়ে শুরু করব, চেস্ট এক্সামিনেশন দিয়ে শুরু করব। আরো কিছু 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 কি কেউ লিখতে চান, বা স্পেসিফিক্যালি যদি আপনার ওই সময় মনে হয় যে আমি এই এই জিনিসগুলি মিস করতে পারি, তো আপনারা এই সাইডের বক্সে লিখে রাখতে পারেন। তো এই পেপারটা নিয়ে আমি এক্সাম রুমে যাব। এক্সাম রুমে যাওয়ার পরে আমি হিস্ট্রিগুলি পূরণ করব। এরকম ভাবে পূরণ করব না যে আমি পেশেন্ট আমাকে বলছে আর আমি আমার মনের মতো করে নিচের দিকে তাকিয়ে হিস্ট্রি পূরণ করছি, এরকম না। আপনাকে স্মার্ট হতে হবে। আপনি পেশেন্টের দিকে তাকিয়েই আপনি কিছু কিছু পয়েন্ট লিখে রাখবেন। যেমন আপনি আমাকে আপনার হিস্ট্রি নেওয়ার সময় পেশেন্টকে জিজ্ঞেস করলেন, কুড ইউ প্লিজ টেল মি মোর অ্যাবাউট ইউর চেস্ট পেইন। তখন পেশেন্ট আপনাকে বলল, ইয়েস ডক, আই হ্যাভ চেস্ট পেইন ফর লাস্ট 3 days। 3 days তো আগেই বলাই বলাই আছে। তো আপনি নেচার জিজ্ঞেস করলেন, হোয়াট ইউ থিঙ্ক, হোয়াটস দ্য নেচার অফ ইউর চেস্ট পেইন। পেশেন্ট আপনাকে বললো, ইটস 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 টিয়ারিং ডক্টর। সো আপনি লিখে রাখলেন যে এটা টিয়ারিং টাইপ অফ চেস্ট পেন, শার্প টিয়ারিং টাইপ অফ চেস্ট পেন। এটা আপনি এটা ট্রিক্সটা হলো আপনি আই কন্টাক্ট বিচ্ছিন্ন না করে আপনি আপনার হাতের আন্দাজে কয়েকটা ওয়ার্ড লিখে রাখবেন, যাতে আপনি পরে যখন সামারি করতে যাবেন আপনার ক্ষেত্রে খুব সহজ হয় সামারি করা। বা পেশেন্টকে বলা যে আমি তোমার কাছ থেকে এই হিস্ট্রি নিয়েছি, তুমি যদি আর কিছু অ্যাড করতে চাও পরবর্তীতে অ্যাড করতে পারো, এটা আপনাকে পরবর্তীতে হেল্প করবে। আমি যখন সামারাইজেশনে আসবো তখন আপনারা বুঝতে পারবেন এটার গুরুত্বটা কি। তো আই কন্ট্যাক্টের কথা বলছিলাম, যে আই কন্ট্যাক্টটা খুব গুরুত্বপূর্ণ। আহ, এমনও ফিডব্যাক আছে যে ক্যান্ডিডেট ইজ নট কনফিডেন্ট এনাফ টু মেনটেন প্রপার আই কন্ট্যাক্ট। সো আপনি যদি আহ, নিচে তাকিয়ে লিখতে থাকেন, সেটা আপনাকে একটা ব্যাড ইমপ্রেশন দিবে এবং সেটা আপনার ফিডব্যাকেও চলে আসতে পারে। তো কখনোই পেশেন্টকে একলা কথা বলতে দিবেন না। পেশেন্ট কথা বললে আপনি হেড নোডিং করবেন, মাথা নাড়াবেন যে আপনি বুঝতে পারছেন, পেশেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি আই কন্ট্যাক্ট করবেন। তো হিস্ট্রিটা আমরা ফাঁকা রাখলাম, কনসার্নটাও আমরা ফাঁকা রাখলাম। তো কনসার্নের কেন আমরা একটা বক্স রেখেছি? কনসার্নের বক্স রেখেছি কারণটা হলো, লং কেস করার সময়, কনসালটেশন স্টেশনের সময় মাঝে মাঝে দেখা যায় যে পেশেন্ট আপনাকে হুট করে একটা কনসার্ন দিয়ে দিল। যেমন আমি ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞেস করছি যে, ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ। তো পেশেন্ট আমাকে বললো, ইয়েস ডক, আই হ্যাভ, মাই মাদার ডাইড উইথ হার্ট ডিজিজ অ্যান্ড আই এম অ্যাফ্রেড ওয়েদার আই এম হ্যাভিং হার্ট ডিজিজ অর নট। তো পেশেন্ট আপনি কিন্তু এখানে একটা কনসার্ন দিয়ে দিয়েছে। কি কনসার্ন দিয়েছে? পেশেন্টের হার্ট ডিজিজ আছে কিনা কনসার্ন দিচ্ছি। হ্যাঁ, গুড, এক্সেলেন্ট। তো পেশেন্টের হার্ট ডিজ আছে কিনা, পেশেন্ট এটাকে ভয় পাচ্ছে। তো এই কনসার্নটা কিন্তু আপনি তখন মিট করতে পারবেন না। কেন মিট করতে পারবেন না? কারণ আপনি পুরো হিস্ট্রিটা নেন নাই। আশা করি আমার কথা বুঝতে পারছেন। কারণ আপনি পুরো হিস্ট্রিটা না নিয়ে তো আপনি একটা কনসার্ন মিট করে দিতে পারবেন না। তো আপনি এই ক্ষেত্রে কি করতে হবে? আপনি কনসার্নটাকে অ্যাকনলেজ করতে হবে। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, আই গট ইউর কনসার্ন। আপনি বুঝতে পারলেন, যে আপনি বললেন যে আমি তোমার কনসার্নটা বুঝতে পেরেছি, এবং আপনি এখানে লিখে রাখলেন যে ও কনসার্ন হার্ট ডিজিজ নিয়ে, ছোট করে আপনি লিখে রাখলেন যে আই এম রাইটিং দিস ডাউন ফর ইউ অ্যান্ড আই প্রমিস আই উইল কাম ব্যাক টু দিস ইন এ লেটার। দেখেন, এটা মনে রাখাটা এক্সাম হলে খুব ডিফিকাল্ট। আর কনসার্নগুলি ইউজুয়ালি আমরা কোন সময় মিট করি? পেরেছেন?
যে আমাদের যে A4 কাগজটা দেওয়া থাকবে, এখানে আমরা 3.5 মিনিট সময় পাবো। 3.5 মিনিট সময় আমরা কাগজকে ভাঁজ করে 4টা ঘর করে ফেলবো। 4টা ঘরের প্রথম ঘরে আমরা পেশেন্টের নামটা লিখে ফেলবো কনফার্মেশনের জন্য, এইজটা লিখে ফেলবো, জেন্ডারটা লিখে ফেললেন আপনি, ভাইটালসে কোনো অ্যাবনর্মালিটিস থাকলে লিখে ফেললেন, সাথে পেশেন্টের প্রাইমারি কমপ্লেনটা লিখে ফেললেন শর্ট করে, সিপি চেস্ট পেইন ফর 3 days। এই বেস অনুযায়ী আপনি আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলি অ্যারেঞ্জ করে ফেললেন, যে ইসকেমিক হার্ট ডিজিজ, রিফ্লাক্স ডিজিজ, কোস্টোকন্ড্রাইটিস, পালমোনারি এম্বোলিজম অ্যান্ড 5 Ps। অ্যান্ড দ্য সেকেন্ড বক্স আমরা রেখেছি আমাদের হিস্ট্রির জন্য, শুধু পজিটিভ ফাইন্ডিংগুলি আমরা এখানে লিখবো। ঠিক আছে, পজিটিভ ফাইন্ডিংগুলি আমরা লিখবো। আর সি ফর কনসার্ন, যদি কোনো কনসার্ন আমাদের মাঝখান দিয়ে দিয়ে দেয় বা কনসার্ন আমাদের লিখতে হয়, সেক্ষেত্রে আমরা কনসার্নটা এখানে লিখবো। আর ডিএম ফর ডোন্ট মিস। সো ডোন্ট মিসের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি চেস্ট পেনের ক্ষেত্রে এই হিস্ট্রিগুলি মিস করি বা এই এক্সামিনেশনগুলি মিস করি, কমনলি হয় কি, আমি যেটা বললাম যে প্রাইমারি সিমটমের সিস্টেমটা আমরা ফার্স্ট এক্সামিন করতে ভুলে যাই। তো এটা আপনি লিখে রাখলেন, আহ, লিখে রাখলে আপনার এটা মিস হওয়ার সম্ভাবনা খুব কম। তো এটা নিয়ে আমি এক্সাম রুমে ঢুকলাম। ঢোকার পরে আমি কিভাবে ফার্দার প্রসিড করব। আচ্ছা, এই কেসটা আমি ওভাবে না করে আমি একটু এই কেসের সম্বন্ধে ধারণা দিই। এটা একটা আরসিপির খুব জনপ্রিয় কেস। এই কেসটা আসলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের একটা কেস, যদিও মনে হচ্ছে বাইরে থেকে মনে হচ্ছে যে এটা ইসকেমিক হার্ট ডিজিজ, কিন্তু ভিতরে গিয়ে যখন হিস্ট্রি নেওয়া হয় তখন পেশেন্ট সব হিস্ট্রি প্লাস সব হিস্ট্রি পজিটিভ ফর গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। পেশেন্ট আপনাকে বলবে পেইনটা বার্নিং টাইপ অফ পেইন, পেইনটা তার লেফট সাইডে, পেইনটা there is a relation with food intake, and pain get worse specifically when he lie down or specifically at night. বাট এখানে একটা টুইস্ট আছে, আরসিবি আপনাকে সব সিমটমই জার্ডের মতো করে দিচ্ছে, বাট এখানে যখন আপনি হিস্ট্রি আলো এক্সপ্লোর করা শুরু করবেন, দেখবেন পেশেন্টের সব ইসকেমিক রিস্ক ফ্যাক্টর আছে। পেশেন্টটা মেল জেন্ডার, ওল্ড এজ, সাথে যখন আপনি হিস্ট্রি নেওয়া শুরু করবেন দেখবেন তার ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, তার মাদার হার্ট ডিজিজে মারা গিয়েছেন, হি হ্যাজ হাইপার টেনশন ফর লাস্ট 10 years, তার হাইপার কোলেস্টেরোমিয়া আছে, তো সেই স্মোক করে। তো সবগুলি মানে রিস্ক ফ্যাক্টর অফ ইসকেমিক হার্ট ডিজিজ ইজ দেয়ার। সো আপনার অবশ্যই একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আনতে আনতে হবে যে এটা ইসকেমিক হার্ট ডিজিজ একটা পসিবিলিটি আছে। এবং কনসার্ন মিট করার সময়ও আপনাকে একবারে পেশেন্টের পসিবিলিটি উড়িয়ে দেওয়া যাবে না যে এটা কখনোই তোমার হার্ট ডিজিজ হতে পারে না। আপনাকে কনসার্ন মিট করার সময়ও সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু এখানে অনেকগুলি রিস্ক ফ্যাক্টর আমরা পাবো। তো আমরা এই কাগজটা নিয়ে এক্সাম হলের ভিতরে ঢুকলাম। এক্সাম হলের ভিতরে ঢুকে আমাদের স্ট্রাকচারটা কি হওয়া উচিত? সো এক্সাম হলের ভিতরে যখন আমরা ঢুকে যাব, আমরা একটা কনসালটেশন স্টেশন 15টা পয়েন্টে করার চেষ্টা করব। ফার্স্ট আপনারা জানেন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আপনারা সবাই জানেন, এটা আপনি নিজের মতো করে করে নেবেন, বাট কিপ ইট সিম্পল, ভেরি সিম্পল। যেমন এখানে অনেকে পেশেন্টের নাম মনে রাখতে পারে না, নাম আপনার মনে রাখার কোনো দরকার নাই। আপনার রোল কি এটা অনেকে মনে রাখতে পারে, এটা গোলায় ফেলে, এটা আপনার মনে রাখার কোনোই দরকার নেই। জিনিসগুলি সিম্পল সিম্পল রাখেন। সো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনি বলতে পারেন, হ্যালো, আই এম ডক্টর হোসেইন, আই এম ওয়ান অফ দ্য ডক্টর হিয়ার টুডে। সো সিম্পল, আই এম ওয়ান অফ দ্য ডক্টর হিয়ার টুডে মানে আপনি সব স্টেশনে এটা ইউজ করতে পারেন। ক্লিনিক্যাল স্টেশনেও আপনার ফ্যামিলি নেমটা ইউজ করে আপনি পেসিসের স্টেশনে আপনি একজন ডক্টর এইটুক পরিচয় দিলে হবে। আপনি ST3 কোড ট্রেনি অথবা আপনি রেজিস্টার, নট নেসেসারি আপনাকে আপনার রোল এক্সপ্লেইন করার দরকার নেই। আপনি যে একটা ডক্টর, আপনি এটা পরিচয় দিয়েছেন, আই এম ডক্টর হোসেইন, ওয়ান অফ দ্য ডক্টর হিয়ার টুডে। এরপরে আপনি পেশেন্টের নামটা কনফার্ম করেন, মে আই হ্যাভ ইউর নেম প্লিজ। পেশেন্ট অবশ্যই তার নাম জানে এবং আপনি তার এজটাকে একটু কনফার্ম করে নেন, অ্যান্ড ইউ আর 66 ইয়ার্স অফ এজ। ওকে, নাইস টু মিট ইউ স্যার। আপনি পেশেন্টের সাথে গ্রিটও করে ফেললেন। এর পরের স্টেপটা আসে পেশেন্ট কমফোর্টেবল কিনা, কারণ আমরা এখানে লং একটা সেটিং নিচ্ছি, প্রায় 20 মিনিটের মতো পেশেন্টের সাথে আমি 15 মিনিটের মতো পেশেন্টের সাথে আমার ইন্টারাকশন হবে। তো সেক্ষেত্রে আপনি পেশেন্টকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে আর ইউ কমফোর্টেবল হিয়ার? ইয়েস ডক, আই এম কমফোর্টেবল হিয়ার। আপনি এখানে এজেন্ডাটা ফিক্স করেন,
বিকজ এখানে আপনার কমিউনিকেশনেও নাম্বার আছে, তো আপনার এখানে একটা সব হিস্ট্রি স্টেশন বলেন বা কনসালটেশন স্টেশন বলেন বা কমিউনিকেশন স্টেশন বলেন, আপনার একটা এজেন্ডা ফিক্স করতে হবে। সো টুডে উই আর হিয়ার টু ডিসকাস অ্যাবাউট ইউর হেলথ কন্ডিশন, and during our conversation I may take some note, but I can reassure that our discussion will remain confidential. তো আপনি পেশেন্টকে কিছু ধারণা দিলেন যে আমরা এখানে কেন বসেছি, কি আলোচনা করতে চাই, এবং আমাদের ডিসকাশন যে কনফিডেন্সিয়াল থাকবে সেটা সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিলেন। সো এইটা আমার টাইপের ইন্ট্রো। এটাকে আপনি খুব সিম্পল রাখবেন, এটাকে কখনো জটিল করতে যাবেন না, এটাতে আপনার ব্রেন খাটাতে যাবেন না। ব্রেন খাটানোর অনেক জায়গা আছে, ইন্ট্রোতে আপনার কোনো ব্রেন খাটানোর দরকার নেই। ইন্ট্রো আপনার সব জায়গায় সেম থাকবে, সিম্পল থাকবে এবং ফ্লুয়েন্ট থাকতে হবে ইন্ট্রোতে। আর অলওয়েজ ট্রাই টু স্মাইল উইথ দ্য পেশেন্ট। এবং যখনই আপনি জানেন, এরা আমার মেডিকেল সায়েন্সে, মেডিকেল কলেজেও অনেকেই বলে যে ফার্স্ট 7 সেকেন্ডে আমাদের একটা ইমপ্রেশন গ্রো হয়ে যায়। তো যখনই আপনার এক্সামিনারের দিকে চোখ পড়বে, আপনার পেশেন্টের দিকে চোখ পড়বে, আপনি স্মাইলি ফেস, বড় স্মাইলি ফেস না, ছোট স্মাইলি ফেসে একটা সুন্দর একটা গ্রিটিং দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো ইন্ট্রোডাকশনটা আমাদের হয়ে গেল। ইন্ট্রোডাকশনটা হওয়ার পরে আমরা নাম্বার 2 যে পয়েন্টটা আমি এখানে লিখেছি দেখেন, ইন্ট্রোডাকশনটা আমাদের ডান। প্রেজেন্টিং কমপ্লেইন। প্রেজেন্টিং কমপ্লেইন এখানে কি? প্রেজেন্টিং কমপ্লেইন আমাদের চেস্ট পেইন। তো এখানে আরসিপি বলে যে সবসময় একটা ওয়াইড রেঞ্জের কোশ্চেন করা। ঠিক আছে? তো এখানে চেস্ট পেইন আসলে অত আপনি কি ওয়াইড রেঞ্জের করবেন, যদি করতে চান করতে পারেন যে হোয়াট হোয়াট ব্রিংস ইউ হেয়ার টুডে, মানে তুমি এখানে কেন এসেছো, মানে অনেক বড় একটা কোশ্চেন করলেন, যেখানে পেশেন্ট ওর মনে যা কিছু আছে সবকিছুই বলতে পারে। অথবা আপনি ন্যারোলিও করতে পারেন যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ বিন হ্যাভিং চেস্ট পেইন, কুড ইউ প্লিজ টেল মি মোর অ্যাবাউট দিস। আপনি একটু ন্যারো করে দিলেন। ন্যারো করে দেওয়াই ভালো, যারা স্পেসিফিক্যালি ইন্ডিয়াতে এক্সাম দিবেন, যদি ব্রড স্পেকট্রামে কোশ্চেন করেন, সারোগেট যে কি বলবে ওটা আপনি বুঝতেও পারবেন না। সো আপনি যদি একটু গাইড করেন তাহলে ভালো, স্পেসিফিক্যালি ইন্ডিয়ান রিজনগুলিতে। তো আপনি বললেন যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ বিন হ্যাভিং চেস্ট পেইন, কুড ইউ প্লিজ টেল মি মোর অ্যাবাউট দিস। তো পেশেন্ট আপনাকে বলা শুরু করবে। এই সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পেশেন্টকে কখনোই ইন্টারাপ্ট করা যাবে না। মানে সারোগেটকে কখনোই ইন্টারাপ্ট করা যাবে না, ক্যানট ইন্টারাপ্ট। আপনার সারোগেট যতক্ষণ বলতে চায় ওকে বলতে দিতে হবে। আপনাকে সারোগেট বলা শুরু করলো যে ইয়েস ডক্টর, আই হ্যাভ চেস্ট পেইন ফর লাস্ট 3 days অ্যান্ড ব্লা 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 ব্লা, দিস 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 দিস। তো আপনাকে অনেক কিছু বললো সে। তো বলার পরে কিন্তু আপনি এটাকে অ্যাকনলেজ করতে হবে, এই সিমটমটাকে। আপনি তার সাথে প্রথম দেখা হয়েছে আপনার, আপনি তার প্রতি একটু সিম্প্যাথিও দেখাবেন, এবং আপনি যে তাকে হেল্প করতে চান এটাও একটু শো আপ করবেন। তো এখানে আপনাকে বলতে হবে আই এম সরি টু হিয়ার দ্যাট অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট টু হেল্প ইউ টুডে। ওকে একটু আশ্বস্ত করলেন যে আপনি ওর আহ, ব্যথাটা বুঝতে পেরেছেন, ওর সিমটমটা বুঝতে পেরেছেন, এবং ওকে হেল্প করতে চান। এর পরের সিমটমে আসেন। এরপরের যে আমাদের 3 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পেসেস এর ক্ষেত্রে। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে এনি আদার কমপ্লেইন। এনি আদার কমপ্লেইন, অনেকে প্রশ্ন করবেন যে আমাকে তো একটা কমপ্লেইন বলেছে, আমি কেন আবার এনি আদার কমপ্লেইন জিজ্ঞেস করব। এই জিনিসটা হচ্ছে অনেক সময় দেখা যায় মানে সিমটম গুলি আহ, এত ভেগ থাকে যে আপনি ডায়াগনোসিস রিচ করাটা কঠিন হয়ে পড়ে। যেমন আপনাকে শুধু ফ্যাটিক দিল, ফ্যাটিক এক্সপ্লেইন করে অ্যানালাইসিস করে আপনার ডায়াগনোসিস রিচ করাটা অনেক কঠিন হবে। যেমন আমি আমার একটা এক্সামের উদাহরণ দিচ্ছি এখানে। আমার একটা স্টেশনে ছিল, পেশেন্টের আউটসাইড ফিচার ছিল শুধু ডিসফেজিয়া, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। তো পেশেন্ট আমার কাছে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং নিয়ে আসে। তো আমি বাহিরে ডিডি লিখি অনেকগুলি, নিউরোলজিক্যাল স্ট্রোক লিখি, মোটর নিউরন ডিজিজ লিখি, আমি সিস্টেমিক স্ক্লেরোসিস লিখি, ওখান থেকে ইসোফেজিয়াল ফাইব্রোসিস হয়ে ডিসফেজিয়া হতে পারে। আমি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ লিখি। তো এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি আমি লিখে নিয়ে যাই। আহ, নিয়ে যাওয়ার পরে আমি সেম আমার প্রথমা সবসময় এরকমই, প্রথমাটা ফলো করি। ফলো করার পরে আমি যখন ওর প্রেজেন্টিং কমপ্লেইন দিই, জিজ্ঞেস করি যে হোয়াট হোয়াট ব্রিংস ইউ হিয়ার টুডে, তো ও আমাকে ডিসফেজিয়া নিয়ে বলে। এবং ডিসফেজিয়া নিয়ে বলার পরে আমি কয়েকটা কোশ্চেন করি যে এটা নেজাল বা ওর ফ্যারেঞ্জিয়াল কোন ধরনের ডিসফেজিয়া, বা কোথায় ও ফুড স্টাক হয় ও বলতে পারে কিনা। এবং কিছুক্ষণ হিস্ট্রি নেওয়ার পরে আমি বুঝতে পারি যে ডিসফেজিয়া আমি আজকে সারাদিন অ্যানালাইজ করেও এটা ডায়াগনোসিস করা আমার পসিবল না। তো এখানে রিয়েল এক্সামে একটা ট্রিক আছে। আপনি যখন একটা ডায়াগনোসিস রিচ করতে পারছেন না, বাট প্রাইমারি কমপ্লেনটা শোনার পরপরই আপনাকে ওই প্রাইমারি কমপ্লেনটাকে অ্যাপ্রিসিয়েট করে আপনাকে জিজ্ঞেস করা উচিত, ডু ইউ হ্যাভ এনি আদার প্রবলেম।
তো আমি যখন এই কোশ্চেনটা করলাম, ওই ইন্ডিয়ান তো জানেনই, ইন্ডিয়ান সিস্টার, ইউজুয়ালি সিস্টাররা বসে, ওরা ভালো মানে খুব ভালো ইংলিশ পারে। তো আমি যখন জিজ্ঞেস করলাম, ডু ইউ হ্যাভ এনি আদার কমপ্লেইন, তো আমাকে বলা শুরু করলো, ইয়েস ডক্টর, আই হ্যাভ ডাবল ভিশন। তো ডাবল ভিশনের সাথে ডিসপ্লেজিয়া ডায়াগনোসিস কি? স্ট্রোক, এটা পোস্টোসেরাল স্ট্রোক মনে হয়। ডাবল ভি হ্যাঁ, ডাবল ভিশনের সাথে ডিসপ্লেজিয়া। ও আচ্ছা, মাইসেনিয়া গ্রেভিস, সরি মাইসেনিয়া হ্যাঁ, গ্রেভিস। গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট। মাইসথেনিয়া গ্রেভিস। সো মাইসথেনিয়া গ্রেভিস দেখছেন, মানে এটার যে কত গুরুত্বপূর্ণ, এটা আসলে কি, এটা আপনি মানে আপনি বন্ধুর সাথে যখন প্র্যাকটিস করবেন, বন্ধু আপনাকে বলবে না, বাট এক্সাম হলে কিন্তু এই কোশ্চেনটা আপনাকে অনেক হেল্প করবে। বন্ধু কেন বলবে না? বন্ধু আপনাকে ডায়াগনোসিস নিয়ে ঘুরাবে। একটা জিনিস মনে রাখবেন, পেইসেসে রিয়েল এক্সামে আপনি ডায়াগনোসিস নিয়ে কখনো আটকাবেন না। আপনি কোথায় আটকাবেন একটু পরে আমি বলবো যে আপনি কোথায় আটকাবেন। ডায়াগনোসিস নিয়ে আপনি আটকাবেন, আপনি ডায়াগনোসিস রিচ করার পরেও আপনি 50%-এর চাইতে কম নাম্বার পেয়ে মানে ওই স্টেশনে কম নাম্বার পেতে পারেন, এরকম সম্ভাবনাও আছে। তো আপনি যদি এই কোশ্চেনগুলি করেন, মানে পরে যদি কোশ্চেন করেন যে তুমি আমাকে আরেকটা সিমটম বলো, ডু হ্যাভ এনি আদার সিমটম, তখন ওই সারোগেটরা বলে দেয় যে তো আমার এই সিমটমটা আছে। একটা সিমটমে ডায়াগনোসিস রিচ করা, যেমন আমি ডিসপেজিয়া যদি 10 মিনিটও অ্যানালাইজ করতাম, আমার মনে হয় না আমি ডায়াগনোসিস রিচ করতে পারতাম। এইচআইভিও একটা আছে, এইচআইভি থেকে ইসোফেজাইটিস হয়, ফাঙ্গাল ইসোফেজাইটিস হয়, সেখান থেকে ডিসপেজিয়া হয়, পেশিতে এরকম কেসও আছে। তো আমি সবগুলো এক্সক্লুড করতে করতে আমার 10 মিনিট সময় লেগে যেত। আমি কিন্তু মাইস্থেনিয়া গ্র্যাভিসের সেই আহ, যে হেডেক হয় কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের, আমার পেশেন্টের হেডেক ছিল। তো ওগুলি আমি যেতে পারতাম না, ওগুলি না গেলে আপনাকে কখনোই এক্সামিনার আপনার প্রতি সন্তুষ্ট হবে না, আপনার রিচ করার চেষ্টা করবেন, যে আপনার ডায়াগনোসিস সুবিধা হবে। তো এমন না যে আপনি ওই চেস্ট পেনটাকে পুরো বাদ দিয়ে দিয়েছেন। তো প্রেজেন্টিং কমপ্লিটটা জিজ্ঞেস করার পরে এখন আপনি সিমটম অ্যানালাইসিস শুরু করবেন। এখন আপনি সিমটম অ্যানালাইসিস শুরু করবেন। তো চেস্ট পেনের ক্ষেত্রে আমরা কি কি হিস্ট্রি নেই, সিমটম অ্যানালাইসিসের ক্ষেত্রে কি কি হিস্ট্রি নেই, এর আগে বলে রাখি যে সিমটম অ্যানালাইসিস, আমাদের 4 নাম্বার যে পয়েন্ট, সিমটম অ্যানালাইসিস আমাদের ফার্স্ট অফ অল আমি সাইদ ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হিসেবে আমাকে কি দেখ, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তো পেসিসের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে ফার্স্ট মানে ফার্স্ট টাইম এই কমপ্লেইনটা হচ্ছে কিনা, বা ফার্স্ট টাইম সিমটমটা হচ্ছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট টাইম সিমটমের ক্ষেত্রে আপনি যেভাবে বললাম 3 ইয়ার্স এর ডায়াগনোসিস একরকম হবে, আর 3 ডেজ এর ডায়াগনোসিস একরকম হবে, 3 মান্থের ডায়াগনোসিস আপনার একরকম হবে, 3 আওয়ার্স এর ডায়াগনোসিস একরকম হবে। পেসেসে অ্যাকুইট কেস কিন্তু এখন দেয়, এটা মনে রাখেন, পেসেসে কিন্তু অ্যাকুইট কেস দেয়। অ্যাকুইট কেস বলতে কি, আপনাকে পালমোনারি এম্বোলিজমের কেস দিয়ে দিল, আপনাকে অ্যাকুইট করোনারি সিনড্রোমের কেস দিয়ে দিল। চেস্ট পেইনের ক্ষেত্রে একটা কথা সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, যে চেস্ট পেইনের ক্ষেত্রে জিজ্ঞেস করবেন, ডু ইউ হ্যাভ চেস্ট পেন রাইট নাও, ডু ইউ হ্যাভ চেস্ট পেন রাইট নাও।
ডু ইউ হ্যাভ চেস্ট পেন রাইট নাও? একটা পেশেন্ট অনগোয়িং চেস্ট পেন হচ্ছে, আপনি কি করবেন বলেন তো? আপনার সামনে বসে আছে বাট চেস্ট পেন হচ্ছে, কি করবেন? তো পেসিসে যদি আপনাকে অ্যাকুইট কেস, আপনি ধরে নিতে হবে যে আমাকে একটা অ্যাকুইট কেস দিছে, সাথে দেখা গেল পেশেন্টের স্যাচুরেশন দিয়ে রাখছে 94%, স্যাচুরেশনটা অথবা স্যাট আরো লো করে দিয়েছে, স্যাট দিয়েছে আপনাকে 90%। এই পেশেন্টের ক্ষেত্রে অথবা অনগোয়িং চেস্ট পেইনের ক্ষেত্রে, যে পেশেন্ট 4 ঘন্টা যাবত চেস্ট পেন আপনার কাছে সামনে এসে বসে আছে, এই পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই এক্সামিনারকে বলতে হবে যে আই ওয়ান্ট টু ম্যানেজ দিস কেস অ্যাজ ওয়েল অ্যাজ টেক হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। এটাকে বলে সেফ ডক্টর। একটা ক্যারোজালে 5 জন করে ক্যান্ডিডেট থাকে, হয়তো একজন ক্যান্ডিডেট বলবে আমি এইভাবে পেশেন্টটা ম্যানেজ করতে চাই বিকজ আই এম দ্য সেফেস্ট ডক্টর। একটা পেশেন্টের অনগোয়িং চেস্ট পেন, তার ইসিজি করার উইন্ডো পিরিয়ড হচ্ছে 10 মিনিট। ফার্স্ট মেডিকেল কন্ট্রাক্ট থেকে উইদিন 10 মিনিট আপনাকে ইসিজি করতে হবে। যদি ইসিজি পজিটিভ থাকে বা নেগেটিভ থাকে, অনেক ক্ষেত্রে ইসকেমিক চেস্ট পেন হলে আপনাকে পেশেন্টকে লোডিং ডোজ দিতে হবে। তো আপনাকে এক্সামিনারকে জানাতে হবে যে আপনি এই জিনিসটা জানেন। তো যেটা বললাম যে অনগোয়িং চেস্ট পেন যদি হয় পেসিসে, অবশ্যই মনে রাখবেন স্যাচুরেশন লেভেল কম থাকে, পালমোনারি এম্বোলিজমের দিকে যাচ্ছে, তো বলতে হবে যে অ্যাজ দিস পেশেন্ট হ্যাভ অনগোয়িং চেস্ট পেন, আই ওয়ান্ট টু ডু ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টেক হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। সবই একসাথে চলতে থাকবে, যেটা যেভাবে ইমার্জেন্সি মেডিসিনে চলে সেভাবে চলতে থাকবে যদি অ্যাকিউট কেস হয়। তো ফার্স্ট যেটা বলছিলাম যে আপনাকে সিমটম অ্যানালাইসিস করতে হবে। সিমটম অ্যানালাইসিসের ক্ষেত্রে সব ক্ষেত্রেই, সব সিমটমের ক্ষেত্রেই এফওসিডি, if for first, is it the first time you are experiencing chest pain? One set, is it appear suddenly or gradually? Course, is it gradually worsening or gradually getting worse? And is it persist all the time or comes and goes? Duration এর ক্ষেত্রে আমি জিজ্ঞেস করেন how long have you had this for? একটা কথা এখানে মনে রাখেন, এইগুলি সবগুলি মুখস্থ জিনিস, বাট মুখস্থ হয়ে এরকম হতে হবে না যে বাচ্চাদের মতো মুখস্থ। আপনি এখানে টাইমটা বলে দেওয়া আছে, হয়তো সারোগেট আপনাকে আরো কিছু ইনফরমেশন দিবে। যদি কোনো ইনফরমেশন আপনাকে দিয়ে দেয়, দিনে চেস্ট পেন আছে, আপনি আবার ডিউরেশন জিজ্ঞেস করছেন বারবার, তাহলে কিন্তু এক্সামিনার লিখে রাখবে some painkiller. Do you want me to give you some painkiller right now? সো আপনি পেশেন্টকে পেইন কিলার অফার করবেন, কিন্তু এক্সামে আপনি জানেন দিতে দিবে না, বাট অ্যাজ এ অ্যাজ এ প্রপার ডক্টর ইউ নিড টু গো ফর দ্যাট।
একটা 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 পেশেন্ট আমাকে বলল যে পেনটা আমার স্যার মেবি নেট ডিস্টার্ব করতেছে, বলল যার কারণে। এটা শার্প। হ্যালো, এটা বলল যে এটা জি স্যার, মেবি মাঝে মাঝে আপনার সাউন্ড আসতেছে না আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার ভাইয়া। হ্যাঁ, হ্যালো শুনতে পাচ্ছো মামুন? না মামুন, শুনতে পাচ্ছো? ভাইয়া, আপনার ওই সাউন্ডটা মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে, আসতেছে না, আর স্লাইড শেয়ারে চলে গিয়েছে। স্লাইড শেয়ারটা চলে গিয়েছে? জি ভাইয়া, আর সাউন্ডটা মাঝে মাঝে আসতেছে না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো ও আমাকে নোটিফাই করবে না? স্লাইড কি দেখতে পাচ্ছ আমার? আচ্ছা। ভাইয়া আসছে এখন, ঠিক আছে ভাইয়া, আসছে। আচ্ছা, আচ্ছা। তো পেশেন্টটা পেশেন্ট আমাদের কাছে চেস্ট পেন নিয়ে আছে। আমি আসলে এখানে লিখছিলাম চেস্ট পেন। চেস্ট পেন আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করি? সেন্ট্রাল না পেরিফেরাল, ফার্স্ট কোশ্চেন। একুয়েট না ক্রনিক? হ্যালো। স্পুটাম দিয়ে ভাগ করি। স্পুটাম যদি থাকে তাহলে এটা প্রোডাক্টিভ কফ, স্পুটাম যদি না থাকে সেটা ড্রাই কফ। ড্রাই কফে ডিডি এক ধরনের, আর প্রোডাক্টিভ কফে ডিডি পুরোই অন্য ধরনের। তো চেস্ট পেনের ক্ষেত্রে আমরা নেচার অফ দ্য চেস্ট পেন দিয়ে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি। তার মানে এই কোশ্চেনটার গুরুত্ব অনেক বেশি। তো তোমাকে জিজ্ঞেস করতে হবে যে হোয়াট ডু থিঙ্ক, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য পেইন? ইজ ইট টাইটনেস, ইট ইজ স্কুইজিং, ইজ ইট বার্নিং? তো প্রভোকেটিং কিছু পয়েন্টও বলে দিলা যাতে ওর বলতে সুবিধা হয়। ওর ইজ ইট শার্প, সে তোমাকে বলতে আমরা আচ্ছা, আমি বলছিলাম যে চেস্ট পেইনের ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা নেচার অফ দ্য চেস্ট পেইনের উপর ডিপেন্ড করে। তো তুমি যখন নেচার, আপনি যখন নেচারটা জিজ্ঞেস করলেন, নেচার জিজ্ঞেস করার পরে আপনাকে বললো যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে সাধারণত
পেইনটা মিলের সাথে রিলেটেড থাকে, ফুডের সাথে রিলেটেড থাকে, ফুড ইনটেকের পরে পেইনটা বেড়ে যেতে পারে। পেশেন্টের অ্যাসিড অ্যাসিড ব্রাশ যেটা বলে, অ্যাসিড টেস্টের একটা কমপ্লেইন থাকতে পারে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাইয়া। হ্যালো। আচ্ছা, আচ্ছা, আমি সিমটমে ছিলাম। কোন পর্যন্ত শুনতে পারছেন? মানে চেস্ট পেনের নেচারটা শুনতে পেরেছেন? নেচারের অনুযায়ী যে ভাগ করি চেস্ট পেন। না ভাই, শোনা যায় না এটা। আচ্ছা, চেস্ট পেনের পেশেন্টকে আমরা চেস্ট পেনের কোনো পেশেন্ট যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো নেচার অফ দ্য চেস্ট পেইন। চেস্ট পেইনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসটা আমরা ভাগ করি হলো নেচার দিয়ে। পেশেন্টের চেস্ট পেইন যদি টাইট, পেশেন্ট বলে যদি আমার টাইটনেস অনুভব হয় বুকে, যে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য নেচার অফ দিস পেইন, ইজ ইট টাইটনেস, স্কুইজিং, অর বার্নিং, অর শার্প লাইক? সো সে আমাকে বললো যে পেশেন্ট চেস্ট পেনটা টাইটনেস টাইটনেস টাইপের অর স্কুইজিং টাইপের। তো আপনি সেই 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 দিক থেকে আপনি ইসকেমিক দিকে চলে যেতে পারেন। যদি বলে বার্নিং টাইপ অফ চেস্ট পেন, আপনি জার্ডের দিকে চলে যেতে পারেন। যদি বলে শার্প পেইন, আপনি ইনফ্ল্যামেটরি চেস্ট পেন গুলো ওই 5P দিকে চলে যেতে পারেন। তো চেস্ট পেইনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের আহ, আহ, কি বেজে হয়? নেচার অফ দ্য চেস্ট পেনের বেজে হয়। এরপরে আসেন, আপনি যখন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আপনাকে যখন বার্নিং চেস্ট পেন বললো, আপনার মাথায় চলে আসলো ইটস এ পসিবিলিটি অফ গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো কেউ কি জানেন যে আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কনফার্ম করার জন্য কি কি কোশ্চেন করতে পারি? ক্লিনিক্যালি ভাইয়া, হ্যাঁ, ক্লিনিক্যালি পেইনের নেচারটা, এটা পেনের এগ্রাভেটিং নেক্সট তো আমি বললামই, বার্নিং। এগ্রাভেটিং ফ্যাক্টর আছে কিনা, পেশেন্টের কফি, তারপরে চকলেট, তারপর এগুলোতে বাড়ে কিনা, শুইলে বাড়ে কিনা, হুম। আর হচ্ছে ফেটি ফুড খাইলে এটা ইনক্রিজ করে কিনা। আচ্ছা, তাহলে আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে আমরা প্রথমে আমি জিজ্ঞেস করতে পারি যে এটা মিলের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, যে হেভি মিল খেলে তার আসে কিনা। সে আমাকে বললো ইয়েস, ইয়েস ডক্টর, ওয়েন আই টেক ফুড দ্য পেইন গেট ওর্স। সো এটা বোঝা যাচ্ছে যে পেশেন্টের পেইনের সাথে মিলের সাথে একটা ফুড ইনটেকের সাথে একটা সম্পর্ক আছে। একটা গেল। পেশেন্টের কোনো অ্যাসিড টেস্ট, অ্যাসিড ব্রাশ হয় কিনা। সো আপনি জিজ্ঞেস করলেন হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স এনি অ্যাসিড টেস্ট ইন ইউর মাউথ? বললো ইয়েস, অ্যাসিড টেস্ট আমি এক্সপিরিয়েন্স করেছি। পেশেন্টকে আপনি জিজ্ঞেস করলেন এটা স্পেসিফিক্যালি আপনি যখন শুয়ে থাকেন, ইজ দিস পেইন গেট ওর্স ওয়েন ইউ লাই ডাউন অর স্পেসিফিক্যালি অ্যাট নাইট টাইম? সে আপনাকে বললো ইয়েস, যখন আমি আহ, আহ, শুয়ে শুয়ে পড়ি তখন আমার এই পেন বাড়ে, এবং যখন নাইট টাইমে ওই পেন আমার খারাপ হয়। তো দিস থিং অল থিং কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ, মোরলেস কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সো আপনি মোটামুটি ফার্স্ট ক্যাটাগরিতে পূরণ করে ফেললেন, যে আপনি ডায়াগনোসিসটা ধরে ফেলেছেন, ক্যাচ দ্য ডায়াগনোসিস, আপনি ডায়াগনোসিসটা ধরে ফেলেছেন। সেকেন্ড ক্যাটাগরিতে আসেন, যেখানে আপনাকে এই ডিজিজের কজ বের করতে হবে, এই ডিজিজের কোনো কমপ্লিকেশন আছে কিনা বের করতে হবে, এই ডিজিজের মানে এই সিমটমের কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে, এবং রেড ফ্ল্যাগ এক্সক্লুড করতে হবে। তো গ্যাস্ট্রোইন্টেসিস রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কজ বলতে বলেছিল যে কজের ক্ষেত্রে আমাদের হতে পারে স্মোকিং, এক্সেসিভ কফি ড্রিঙ্কিং, অবিসিটি, এরকম কিছু কজ হতে পারে। তো আমরা কিছু কজ যদি আমরা আহ, আহ, বের করতে চাই, আমি এখানে জিজ্ঞেস করতে পারি হাউ মাচ ডু ইউ ড্রিঙ্ক, ডু ইউ স্মোক,
এখান ক্ষেত্রে আমরা খুব আর্লি পার্টে আমরা জিজ্ঞেস করে ফেলতে পারি তার এখানে জার্ড এক্সাজারবেট করার মতো কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে কিনা। কমপ্লিকেশন, এখানে তেমন কোনো কমপ্লিকেশন নেই, বাট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আপনাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এখানে খুব মনোযোগী হতে হবে, কারণ চেস্ট পেনের ক্ষেত্রে আনটিল প্রুভ আদারওয়াইজ ইট ইজ এ ইসকেমিক চেস্ট পেন। তো আপনাকে ইসকেমিক চেস্ট পেন অবশ্যই এক্সক্লুড করতে হবে। আমরা কি কি কোশ্চেনের মাধ্যমে ইসকেমিক চেস্ট পেন এক্সক্লুড করি? পেইন অন এক্সরশন, pain গুড, relief after এক্সিলেন্ট, taking গুড, ভেরি pain গুড। relief after taking rest or কিছু না একটু বলেন। ইসকেমিক চেস্ট পেনটা আসলে যেটা বললো যে এক্সারশনাল চেস্ট পেন, তো এক্সারশনাল চেস্ট পেন আপনি বলতে পারেন হ্যাভ ইউ এক্সপেরিয়েন্স পেইন when you exert yourself or doing exercise, go up stairs, আপনি কিছু উদাহরণ দিতে হবে যে আমি যখন উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন আমার চেস্ট পেইন হয়, গো আপ মানে সিঁড়ি বাইলে আমার চেস্ট পেইন হয়, দ্যাটস ইন্ডিকেট দিস ইজ এ ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইন। আর একটা মনে রাখেন যে ইসকেমিক টাইপ অফ চেস্ট পেইনের সাথে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর গুলি অবশ্যই থাকবে। রিস্ক ফ্যাক্টর গুলি আমরা পরে আসবো, বাট এই কোশ্চেনটা দিয়ে মোটামুটি কনফার্ম অথবা এক্সক্লুড হওয়া যায় যে পেশেন্টের ইসকেমিক চেস্ট পেন আছে কি নেই। তো এই পেশেন্টের এক্সারশনাল চেস্ট পেন নেই। এর সাথে রেড ফ্ল্যাগ, আপনি যার ডায়াগনোসিস করে ফেলেছেন, বাট আপনি পেশেন্টের কোনো রেড ফ্ল্যাগ সিমটম জিজ্ঞেস করেন নাই, আপনি কিন্তু এখানে অনেক কম মার্ক পাবেন। যারকেই আপনি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো ডিজিজ ডায়াগনোসিস করবেন এর সাথে আপনাকে রেড ফ্ল্যাগ এক্সক্লুড করতে হবে। তো এখানে জিআই রেড ফ্ল্যাগ আমাদের কাছে কি কি আছে? জিআই রেড ফ্ল্যাগের ভিতরে আছে যে পেশেন্টের কোনো আনইনটেনশনাল ওয়েট Weight লস loss. আছে কিনা, ওয়েট লস আছে কিনা, পেশেন্টের ডিসফেজিয়া আছে কিনা। আপনি জানেন যদি জার্ডের সাথে ডিসফেজিয়া থাকে আপনাকে এন্ডোস্কোপি করতে হবে, একটা ইন্ডিকেশন। তো পেশেন্টের লাম্প এন্ড বাম্পস আছে কিনা, পেশেন্টের কোনো বাউল হ্যাবিটে চেঞ্জ আছে কিনা, পেশেন্টের কোনো সময় হ্যাভ ইউ এভার নোটিস এনি টাইম পাসেস ব্ল্যাক অর ব্লাডি স্টুল, সে ব্ল্যাক অর ব্লাডি স্টুল পাস করেছিল কিনা কখনো। এইসব হিস্ট্রিগুলি জিআই এর রেড ফ্ল্যাগ হিস্ট্রি। এগুলি যখন আপনি একসাথে নিবেন, বিশ্বাস করেন এগুলি অনেক সুন্দর শোনাবে, আর একসাথে নিলে এক্সামিনার বুঝতেও পারবে যে আপনি এখানে রিস্ক ফ্যাক্টরগুলোকে এক্সক্লুড করছেন এবং হিস্ট্রিটা অনেক স্ট্রাকচার্ড মনে হবে। তো আমরা প্রোটোকলটা বুঝতে পেরেছেন যে আমরা সিমটম অ্যানালাইসিসটা কিভাবে করি। সিমটম অ্যানালাইসিসের প্রথম ধাপে আমরা ডায়াগনোসিসটাকে ধরার চেষ্টা করি, দেখেন এখানে ক্যাসডা ডায়াগনোসিস আমি লিখে রাখছি, ডায়াগনোসিসটা ধরার চেষ্টা করি। দ্বিতীয় ধাপে আমরা এটার কজ খোঁজার চেষ্টা করি। আপনি ডায়াগনোসিস ধরে আপনি 50% নাম্বারও পাবেন না, আপনাকে কজটাকে ধরতে হবে যে এখানে কেন হচ্ছে। পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম কেন হচ্ছে, পালমোনারি এম্বোলিজম আপনি ডায়াগনোসিস করলেন 50% মার্কও পাবেন না, পালমোনারি এম্বোলিজম আপনাকে কজ বের করতে হবে। এটা কি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এটা কি বেসেট, এটা কি প্যারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া, এটা কি ক্যান্সার, এটা কি ড্রাগস, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, এটা কি ফ্যামিলি হিস্ট্রি অফ ব্লাড ক্লট, এটা কি ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, ওর পায়ে কোনো ক্লট আছে কিনা। এগুলি আসলে পেসেসে আপনাকে ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে আর কি। যেই যেই সময় আমার মাথায় যা পালমোনারি এম্বোলিজম চলে আসলো, আমার সাথে সাথে মাথায় চলে আসবে ABCDEF, ABCDEF দিয়ে আপনাকে কজ বের করতে হবে। কমপ্লিকেশন আছে কিনা পেশেন্টের কোনো কমপ্লিকেশন, যাদের ক্ষেত্রে এরকম কোনো কমপ্লিকেশন নেই, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা বলছিলাম, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখানে ক্ষেত্রে ইসকেমিক চেস্ট পেনটা আমাদের এক্সক্লুড করতে হবে। পালমোনারি এম্বোলিজম চেস্ট পেনের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিয়ার। সো হোয়াট ইজ দ্য প্রাইমারি কোশ্চেন ফর এক্সক্লুডিং পালমোনারি এম্বোলিজম? Do we have leg swelling ছিল কিনা? লেগ সোয়েলিং ছাড়াও হতে পারে পালমোনারি এম্বোলিজম, হতে পারে না, হতে পারে। সো পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে মনে রাখেন একটা কোশ্চেনই করা যায়, বাকি কোশ্চেনগুলি সাধারণত পেসিসে ওরকম থাকে না। চেস্ট পেনটা যখন পেশেন্ট ডিপ ব্রেথ নেয়, যখন বুক ভরে বাড়ে। শ্বাস নেয়, হ্যাঁ বাড়ে। মনে রাখেন যে পালমোনারি এম্বোলিজমটা আমরা একটা কোশ্চেন দিয়ে, আপনি যখন এই কোশ্চেনটা করবেন বিশ্বাস করেন এক্সামিনার জানে এবং এক্সামিনার আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন যে আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করছেন। প্রথমে যে এক্সারশনাল জিজ্ঞেস করলেন, তারপরে আপনি এটা জিজ্ঞেস করতেছেন, তার মানে আমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি স্ট্রাকচারালি এক্সক্লুড করছেন, হ্যাপাজার্ডলি না, স্ট্রাকচারালি। দেন আপনি রেড ফ্ল্যাগ গুলি জিজ্ঞেস করলেন, আপনার সিমটম অ্যানালাইসিস শেষ। সিমটম অ্যানালাইসিসের পরে আমরা চলে আসি যে করসপন্ডিং সিস্টেম অ্যানালাইসিস। সিস্টেম অ্যানালাইসিস আপনারা জানেন এই 5 নাম্বার পয়েন্টটা। সিস্টেম অ্যানালাইসিস হলো যেই সিস্টেমের আপনাকে কমপ্লেইন দিয়েছে বা যেই সিস্টেমের আপনাকে ডায়াগনোসিস মনে হচ্ছে, যেমন এইখানে আমাদের ডায়াগনোসিস মনে হচ্ছে জার্ড, তো আমাদের এখানে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের সিস্টেম অ্যানালাইসিসটা আগে করব।
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের কোশ্চেনগুলি কি কি আছে, যেগুলি আপনি কোশ্চেন করেননি শুধু সেইগুলি জিজ্ঞেস করবেন। এরকম না আপনি আগেও করেছেন এখনো কোশ্চেন করছেন, এরকম যেন না হয়। তো এরকম যদি হয় তাহলে আপনার কমিউনিকেশন স্কিল ভালো না। তো আপনাকে যেই কোশ্চেনগুলি আপনি করেননি সেগুলি জিজ্ঞেস করতে হবে, যে তুমি কি টামি পেইন আছে কিনা। প্রথমে আপনি শুরু করলেন যে ডু ইউ হ্যাভ এনি টামি পেইন, ডু ইউ হ্যাভ এনি, ডু ইউ নোটিস এনি চেঞ্জ ইন ইউর বাউল হ্যাবিট, যদি আগে আগে জিজ্ঞেস করে না থাকেন এখন জিজ্ঞেস করবেন। ডু ইউ নোটিস এনি চেঞ্জ ইন ইউর বাউল হ্যাবিট, হার্ডেনিং অর লুজেনিং অফ স্টুল, have you ever noticed any alteration of color of your stool like blackening or anytime notice any bloody stool। যেগুলি আপনি জিজ্ঞেস করেন নাই সেগুলি আপনি জিজ্ঞেস করবেন এখানে। তো আমাদের করসপন্ডিং সিমটম অ্যানালাইসিস শেষ। করসপন্ডিং সিমটম অ্যানালাইসিস পরে আমরা যেটা করি পিএমএফপি। পিএমএফপির ফুল মিনিং হলো পাস মেডিকেল হিস্ট্রি, মেডিকেশন হিস্ট্রি। এর ক্ষেত্রে যদি পেশেন্ট ফিমেল হয় সেক্ষেত্রে আমরা 3P জিজ্ঞেস করি, আর ফ্যামিলি হিস্ট্রি। এইখানের ক্ষেত্রে আসেন পেশেন্টের পাস্ট হিস্ট্রি। পাস্ট হিস্ট্রিতে আপনি কি কোশ্চেন করবেন পেশেন্টের? একটা পেশেন্টের পাস্ট হিস্ট্রিতে আপনি কি কোশ্চেন করবেন? দিস সিম টু রিকারেন্ট কিনা, এটা বারবার হচ্ছে কিনা এই সিম টু রিকারেন্ট, না, প্রিভিয়াস পাস্ট হসপিটাল পাস্ট হিস্ট্রি। ও আচ্ছা, পাস্ট মেডিকেল হিস্ট্রি। পাস্ট মানে প্রিভিয়াস হসপিটাল এডমিশন হিস্ট্রি আছে কিনা, সার্জারি হিস্ট্রি আছে কিনা কোনো। ঠিক আছে, গুড গুড, আমি বলবো গুড, বাট এটা তোমার স্ট্রাকচার্ড হইতে হবে আরো। আচ্ছা ঠিক আছে, তুমি প্রথমে পেশেন্টকে সব সময় মনে করো একটা সিমটম মানে একটা জিনিস জায়গার জিজ্ঞেস করার আগে বেসিসে সবসময় একটা ব্রড কোশ্চেন করবা, ওর মনে যা আছে ও যাতে বলে দিতে পারে ওই কোশ্চেন দিয়ে। ঠিক আছে, ডু ইউ হ্যাভ এনি পাস্ট মেডিকেল কন্ডিশন দ্যাট আই শুড বি অ্যাওয়ার অফ, ডু ইউ হ্যাভ এনি পাস্ট মেডিকেল কন্ডিশন, or do you have any medical condition, past শব্দটা বাদ দাও, do you have any medical condition that I should be aware of, মানে আমি কি আহ, তোমার পাস্ট মেডিকেল কোনো কন্ডিশন আছে কিনা তুমি আমাকে বলো। ও যদি থাকে আপনাকে বলে দিবে। এরপরেও কিছু ক্ষেত্রে আপনাকে স্পেসিফাই করা লাগবে, যেমন অনেক ক্ষেত্রেই ইন্ডিয়ান অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস হাইপারটেনশনকে মানে পাস্ট হিস্ট্রি ভাবে আপনাকে বলবে না যে আমার এটা একটা লং টার্ম ডিজিজ আছে। স্পেসিফিকলি আপনাকে জিজ্ঞেস করতে হবে সেকেন্ড কোশ্চেনটা, তোমার হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড গ্লুকোজ আছে কিনা। পেশেন্ট বললো নো আই ডোন্ট হ্যাভ এনি হাই ব্লাড প্রেশার হাই ব্লাড গ্লুকোজ। নাম্বার 3 কোশ্চেনটা, গদ বাধা তিনটা পয়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে হবে, হসপিটাল এনি প্রিভিয়াস হিস্ট্রি অফ হসপিটালাইজেশন, সার্জারি, ব্লাড ট্রান্সফিউশন। মনে রাখেন এই কোশ্চেনগুলি আসলে এইভাবে করতে হবে, আপনি যদি এইভাবে ছাড়া করেন আপনার হিস্ট্রিটা অনেক হ্যাপাজার্ড মনে হবে। প্রিভিয়াস হসপিটালাইজেশন, সার্জারি অর ব্লাড ট্রান্সফিউশনের কোনো হিস্ট্রি আছে কিনা। এরপরে মেডিকেশন হিস্ট্রি আমরা কিভাবে নেই, কোন পয়েন্টের উপর ভিত্তি করে মেডিকেশন হিস্ট্রিগুলি নেই। এখানে আমাদের 3টা পয়েন্টের উপর বেস করে আমরা মেডিকেশন হিস্ট্রি নেই। মেডিকেশন হিস্ট্রির ক্ষেত্রে আমরা সবসময় দেখতে চাবো যে ওর কাছে কোনো মেডিকেশন লিস্ট আছে কিনা। পেসেসে ইনভেরিয়েবলি সারোগেটকে একটা মেডিকেশন লিস্ট দিয়ে রাখে কনসালটেন্টরা, যে তোমার কাছে যদি ক্যান্ডিডেট জানতে চায় যে তুমি কি কি ওষুধ খাও, তুমি এই লিস্টটা ওকে দেখাবা। তাহলে আমি কি কোশ্চেন করবো ফার্স্টে, কুড ইউ প্লিজ শো মি ইউর মেডিকেশন লিস্ট। ও একটা লিস্ট আমাকে দেখাবে, লিস্টটা দেখেই আমরা খুশি হয়ে যাব না, আমরা ওভার দ্য কাউন্টার মেডিকেশন খাই কিনা এটা জানতে চাবো। যেমন আমার এই সিনারিওতে পেশেন্টটা তার হাতে একটা ব্যথা পায়, হি রিসিভড এ ট্রমা ইন হার লেফট হ্যান্ড, ফর দ্যাট রিজন হি ইজ টেকিং এ ওভার দ্য কাউন্টার পেইন কিলার মেডিকেশন। সো তার লেফট হাতে ব্যথা পাওয়ার কারণে সে একটা ওভার দ্য কাউন্টার পেইন কিলার মেডিকেশন খায়। সো আপনি যদি ওভার দ্য কাউন্টার মেডিকেশন জিজ্ঞেস না করেন আপনি কিন্তু এটা টোটালি মিস করে যাবেন। তো এটা একটা হ্যাবিটে পরিণত করবেন যে মেডিকেশন লিস্টের সাথে ওভার দ্য কাউন্টার কোনো কিছু সে নিচ্ছে কিনা। 2 নম্বর পয়েন্টে আপনি জিজ্ঞেস করতে হবে মেডিকেশন লিস্টটা দেখার পরে, ইজ দেয়ার এনি মেডিকেশন রিসেন্টলি অ্যাডেড অর ইনক্রিজ দ্য ডোজ অফ এনি অফ দিস মেডিকেশন। সো আপনি জিজ্ঞেস করলেন যে এই লিস্টের ভিতরে কোনো মেডিকেশন কি তুমি নতুন করে কি কেউ অ্যাড করেছে অথবা কোনো মেডিকেশনের ডোজ চেঞ্জ করেছে। আপনি দেখলেন যে থায়াজাইড লেখা, পেশেন্টকে আপনি এই কোশ্চেনটা করলেন, করার পরে পেশেন্ট বললো ইয়া রিসেন্টলি ওর জিপি থায়াজাইডের ডোজটা ইনক্রিজ করেছে এবং পেশেন্ট আপনার কাছে গাউটের অ্যাটাক নিয়ে আসছে। এটা যদি আপনি জিজ্ঞেস না করেন আপনি কখনোই বের করতে পারবেন না। তো এটা একটা হ্যাবিট রাখবেন যে মেডিকেশন লিস্টটা দেখার পরে আপনি জিজ্ঞেস করবেন এখানে কোন মেডিকেশন কি নতুন করে অ্যাড করা হয়েছে, এনি অফ দিস মেডিকেশন ইজ রিসেন্টলি অ্যাডেড অর রিসেন্টলি চেঞ্জ ইন দ্য ডোজ অফ দ্য মেডিকেশন, কোনো মেডিকেশনের ডোজ কি চেঞ্জ করা হয়েছে কিনা। এর সাথেই আমরা কোনো মেডিকেশন অ্যালার্জি আছে কিনা, এটা গদ ব্যথা সবার ক্ষেত্রে জিজ্ঞেস করতে হবে যে ডু ইউ হ্যাভ এনি, আর ইউ অ্যালার্জিক টু এনি মেডিকেশন অর এনি ফুড। অ্যালার্জিক হিস্ট্রিটাও এখানে নিয়ে নিলে। এরপরে এফ এর ক্ষেত্রে আমাদের আসে হলো ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রির ক্ষেত্রে আমরা সাধারণত কিভাবে ফ্যামিলি হিস্ট্রি নেই, কেউ কি আমাকে বলতে পারবেন ফ্যামিলি হিস্ট্রি আমরা কিভাবে নেই? ফ্যামিলি হিস্ট্রির ক্ষেত্রে আমরা 3টা কোশ্চেন করি। ফ্যামিলি হিস্ট্রি, এনি ডিজিজ রান ইন ইউর ফ্যামিলি,
যে তোমার ফ্যামিলিতে কোনো ডিজিজ রান করে কিনা, এনি ফ্যামিলি হিস্ট্রি অফ নোট। সামটাইম ফ্যামিলি হিস্ট্রিটা সবচাইতে হাইডেড পার্ট অফ 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 মোস্ট হাইডেড পার্ট অফ দ্য হিস্ট্রি ইজ ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি সকল ক্ষেত্রেই সারোগেট হাইড করার চেষ্টা করে। স্পেসিফিক্যালি যদি আপনি জিজ্ঞেস না করেন, মাঝে মাঝে সারোগেট বলেও না। মনে কর এনি ডিজিজ রান ইন ইউর ফ্যামিলি, বলবে না আপনাকে। এনি ফ্যামিলি হিস্ট্রি অফ নোট, বলবে না আপনাকে। আপনি যখন বলবেন এনি ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ, তখন হয়তো সারোগেট আপনাকে বলছে ইয়েস মাই মাদার ডাইড উইথ হার্ট ডিজিজ। সো যদি আপনার মনে হয় যে এই ডিজিজটা খুব অবভিয়াস, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকতে পারে, আপনি স্পেসিফিক কোশ্চেনটাও করতে পারেন যে এই ডিজিজটা তোমার ফ্যামিলিতে রান করে, বা এই সিমিলার টাইপ অফ সিমটম তোমার ফ্যামিলিতে কারো আছে কিনা। যদি পেশেন্ট ফিমেল হয়ে থাকে, এটা সবাই জানেন আপনারা, আমরা 3P কোশ্চেন করি: পিল, পিরিয়ড অ্যান্ড প্রেগনেন্সি। পিরিয়ড, পিল অ্যান্ড প্রেগনেন্সি। So, any problem with your monthly cycle? Are you on any long-term relationship? Are you on any birth control pill? By any chance, are you pregnant right now? Then we go for the system analysis. তো আমাদের 5 মেডিকেল হিস্ট্রি শেষ, মেডিকেশন হিস্ট্রি শেষ, ফ্যামিলি হিস্ট্রি শেষ। দেন আমরা সিস্টেম অ্যানালাইসিসের ক্ষেত্রে যাই। সিস্টেম অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা পেসিসে অনেকগুলি সিস্টেম কভার করি, বাট মোস্ট অফ দ্য কেসে এই সিস্টেম অ্যানালাইসিসের থেকে ডায়াগনোসিস বা ইনফরমেশন খুব কম পাওয়া যায়। তো আমরা এই সিস্টেম অ্যানালাইসিসটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করব, এবং খুব গ্রস সিমটমগুলি জানতে চাবো, এবং কোশ্চেনগুলি খুব ব্রড রাখবো। যেমন ফার্স্ট যে সিস্টেমটা আমরা অ্যানালাইজ করি সেটা হলো জেনারেল অ্যান্ড রিমাটোলজিক্যাল। তো এখানে আমরা টেম্পারেচার, ইয়েলো কালারেশন অফ আই, পেইলনেস, তারপরে সোরনেস ইন মাউথ অ্যান্ড প্রাইভেট পার্টে সোরনেস আছে কিনা, পেশেন্টের জয়েন্ট পেন আছে কিনা, কোনো র্যাশ আছে কিনা, র্যাশ অন সান এক্সপোজার, কোনো ওয়েট চেঞ্জ আছে কিনা পেশেন্টের কোনো অ্যাপেটাইটে চেঞ্জ আছে কিনা। এটা হলো জেনারেল কোশ্চেনগুলি আমরা করে ফেলি। এরপরে আমাদের নিউরো সেট আছে। নিউরোর ক্ষেত্রে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি পেশেন্টের কোনো ডু ইউ হ্যাভ এনি হেডেক, এনি প্রবলেম উইথ ভিশন, এনি উইকনেস, টিংলিং, নামনেস, এনি হিস্ট্রি অফ লস অফ কনসিয়াসনেস অর ফিট। আপনি নিউরোলজিক্যাল সিস্টেমটা পুরো স্ক্রিন করে ফেললেন জাস্ট 4-5টা কোশ্চেনের মাধ্যমে। দেন উই গো ফর দ্য রেসপিরেটরি সিস্টেম। সবসময় একটা ব্রড কোশ্চেন রাখার চেষ্টা করবেন, ডু ইউ হ্যাভ এনি চেস্ট প্রবলেম, মানে অনেক ব্রডও কোশ্চেন। যদি সে বলে নো ডক্টর আই ডোন্ট হ্যাভ এনি চেস্ট প্রবলেম, তারপরে আপনি 2-1টা কোশ্চেন আরো অ্যাড করতে পারেন। ডু ইউ হ্যাভ এনি কফ, এনি শর্টনেস অফ ব্রেথ, এনি চেস্ট পেইন ওয়েন ইউ টেক ডিপ ব্রেথ। আপনি রেসপিরেটরি সিস্টেমটা স্ক্রিন করে ফেললেন। এরপরে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রেও আমরা এরকম জিজ্ঞেস করি, ডু হ্যাভ ইউ এভার নোটিস এনি রেসিং পেসিং অফ হার্ট, এনি চেস্ট পেইন অন এক্সারশন, এনি শর্টনেস অফ ব্রেথ হোয়েন ইউ লাইন ডাউন, এনি সোয়েলিং ইন ইউর অ্যাঙ্কেল। সো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের স্ক্রিনটাও খুব সহজে করে ফেলতে পারি। দেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, এটা তো আমরা বললাম এটা আমাদের প্রাইমারি ডায়াগনোসিসের সাথে রিলেটেড ছিল, যে কারণে এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমটা আমরা অনেক আগেই রিভিউ করে ফেলেছি। এরপরে আসে কিডনি রিলেটেড আপনি কোশ্চেন করতে পারেন, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ ইউর ওয়াটার ওয়ার্ক, do you notice any change in your water, do you notice any change in amount, color or frothiness in your water work? তো তার ওয়াটার ওয়ার্কে সে কোনো অ্যামাউন্ট, কালার or frothiness এ কোনো অ্যাবনর্মালিটি নোটিস করেছে কিনা, এনি বার্নিং সেন্সেশন when you pass while passing urine, যে তার কোনো ইউটিআই ফিচার আছে কিনা। এই কয়েকটা কোশ্চেন, এই 3টা কোশ্চেন করে আপনি এক্সামিনারকে দেখালেন যে আপনি সব সিস্টেম স্ক্রিনিং করে যাচ্ছেন। আপনি জানেন যে যাদের সাথে কোনোভাবেই নেফ্রোলজি আসতে পারে না, বাট just to screening and make the consultation station structured, you need to ask this question and you must need to be asked this question. But আপনাকে এখানে র্যাপিডলি এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করে ফেলতে হবে। এই কোশ্চেনগুলি করার আগে আমার একটা রুলস হইলো, আমি পেশেন্টকে একটু মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি যে নাও আই এম গোইং টু আস্ক ইউ সাম কোশ্চেন দ্যাট মে নট বি ডাইরেক্টলি রিলেটেড টু ইউর সিমটম, বাট জাস্ট টু মেক শিওর উই আর নট মিসিং এনিথিং। যে আমি তোমাকে কিছু এখন কোশ্চেন জিজ্ঞেস করব, খুব র্যাপিডলি জিজ্ঞেস করব, এই কোশ্চেনগুলি তোমার সিমটমের সাথে রিলেটেড নাও হতে পারে। এবং আরেকটা কথাও বলে রাখি, অ্যান্ড ইটস কমপ্লিটলি ওকে ফর মি ইফ ইউ অ্যান্সার বাই ইয়েস অর নো, মানে তুমি আমাকে ইয়েস নো তে অ্যান্সার করলেও সমস্যা নাই। তার মানে আমাকে এই সিস্টেম অ্যানালিসিসটা খুব দ্রুত শেষ করতে হবে। এরপরে হিস্ট্রিতে নাম্বার 8 পয়েন্টে আছে দেখেন আমাদের এমডিটিএস হইলো পেশেন্টের মুড, ডায়েট, ট্রাভেল অ্যান্ড সেক্সুয়াল হিস্ট্রি। সো এভরি পেশেন্টে এটা আপনাদের একটা অভ্যাস হয়ে থাকবে যে আমরা সব পেশেন্টের ক্ষেত্রেই মুড জিজ্ঞেস করি। কুড ইউ প্লিজ ডিসক্রাইব ইউর মুড ফর লাস্ট ফিউ ডেজ। পেশেন্টের আমরা ডায়েটের হিস্ট্রি জিজ্ঞেস করি, ডু ইউ ফলো এনি স্পেসিফিক ডায়েট।
পেশেন্টের আমরা ট্রাভেল হিস্ট্রি জিজ্ঞেস করি, ডু ইউ রিসেন্টলি ট্রাভেল এনিওয়্যার। যদি আপনার কাছে মনে হয় যে সেক্সুয়াল হিস্ট্রিটা এখানে নেওয়া দরকার, সেক্ষেত্রে আমরা সেক্সুয়াল হিস্ট্রিটাও জিজ্ঞেস করি। বাট সেক্সুয়াল হিস্ট্রির ক্ষেত্রে কিছু রুলস আছে, যেমন সেক্সুয়াল হিস্ট্রির ক্ষেত্রে আপনি সরাসরি সেক্সুয়াল হিস্ট্রি কখনোই জিজ্ঞেস করতে পারেন না। সেক্সুয়াল হিস্ট্রির ক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে এবং পারমিশন, পার্টনার এবং প্রোটেকশন এইভাবে যেতে হবে, সুপারফিশিয়াল টু ডিপ। তো আপনি বললেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলেন, sometimes some disease can be caused by sexually transmitted infection. May I ask you some very personal question? And it's completely okay for me if you don't want to answer. তো আপনি বলে রাখলেন যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন দিয়ে ডিজিজ হতে পারে। আমি তোমাকে কিছু পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, এবং তুমি যদি অ্যান্সার করতে নাও চাও, এটাতে আমার কোনো সমস্যা নাই। এটা অনেকেই করতে নাও চাইতে পারে, যে আই এম নট কমফোর্টেবল টু ডিসকাস দিস থিং উইথ ইউ, বলতেই পারে। তো এটা আমার ক্ষেত্রে কোনো সমস্যা না। তো আপনি ওকে একটা পেসেসে কখনোই আপনাকে বলবেন আমি বলতে চাই না, বলবে আর কি, যদি হিস্ট্রি রিলেভেন্ট হয় অবশ্যই আপনাকে বলবে, বাট আপনাকে স্ট্রাকচারটা এইভাবে নিয়ে যেতে হবে। এরপরে হুট করে আপনি জিজ্ঞেস করে ফেলতে পারবেন না যে আপনার ক্যাজুয়াল সেক্সুয়াল রিলেশনশিপ আছে কিনা। আপনাকে ফার্স্টে জিজ্ঞেস করতে হবে আর ইউ অন ইন লং টার্ম রিলেশনশিপ, তার লং টার্ম কোনো পার্টনার আছে কিনা। এরপরে গিয়ে আপনি প্রোটেকশন এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের, ক্যাজুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্সের হিস্ট্রিটা নিতে পারেন। তো আমরা সেক্সুয়াল হিস্ট্রিও নিলাম যদি রিলিভেন্ট মনে হয়। এরপরে আসেন আমাদের সোশিয়াল হিস্ট্রি। সোশিয়াল হিস্ট্রিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সোশিয়াল হিস্ট্রির ক্ষেত্রে আমাদের ওয়েলফেয়ারের মাঝে মাঝে নাম্বার ডিপেন্ড করে। পেশেন্টের পেশেন্টের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সে মাঝে মাঝে ঘুমায় পড়ে, আপনি তাকে কন্টিনিউয়াসলি ড্রাইভ করতে বলছেন, আপনি ড্রাইভিং এর হিস্ট্রিটা নেন নাই। ড্রাইভিং হিস্ট্রিটা ইউজুয়ালি আমি সোশিয়াল হিস্ট্রির ভিতরে নেই। সাথে এখানে সোশিয়াল হিস্ট্রির ভিতরে আমরা কি কি জিনিস নেই? সোশিয়াল হিস্ট্রির ভিতরে আমরা স্মোকিং এর হিস্ট্রিটা নেই, ড্রিঙ্কিং এর হিস্ট্রিটা নেই, ড্রাইভিং এর হিস্ট্রিটা নেই, লিভিং, সে কি করে তার জব, এবং ইম্প্যাক্টের হিস্ট্রিটা নেই। সো আপনি স্মোকিং এর ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন, হ্যাভ ইউ এভার বিন এ স্মোকার? নো ডক্টর, আই ডোন্ট স্মোক। আর এই সিনারিওর ক্ষেত্রে আপনাকে বললো, ইয়েস ডক্টর, আই বিন এ স্মোকার ফর লাস্ট 20 ইয়ার্স। তখন আপনি জিজ্ঞেস করেন, হাউ মাচ ডু ইউ স্মোক? আপনি স্মোকের ক্ষেত্রে একটা সুন্দর একটা অ্যাডভাইসও দিতে পারেন যে, স্যার, আই রিমাইন্ড ইউ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আই উইল বি মোর দেন হ্যাপি টু রেফার ইউ টু এ স্মোকিং সিজেশন ক্লিনিক। এটার ক্ষেত্রে আপনাকে একটা গুড ইমপ্রেশন দিবে যে আপনি ওকে স্মোকিং সিজেশনের জন্য বলছেন। তারপরে ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং হ্যাবিটের ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করলেন, ডু ইউ ড্রিঙ্ক? সামটাইমস কেউ কেউ আপনাকে বলবে সে অকেশনাল ড্রিঙ্কার, সামটাইম কেউ আপনাকে বলবে সে হেভি ড্রিঙ্কার। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ডু ইউ নো দ্য নর্মাল লিমিট অফ ড্রিঙ্কিং? যদি আপনার কাছে হেভি ড্রিঙ্কার মনে হয়, সেই নর্মাল ড্রিঙ্কের ক্ষেত্রে যদি মনে হয় যে সে এক্সেসিভ ড্রিঙ্ক করছে, সেক্ষেত্রে আপনি এই পেশেন্টকেও কিছু অ্যাডভাইস দিতে পারেন। যেমন অ্যালকোহল অ্যানোনিমাস গ্রুপের কথা আমরা বলি, যে ওইখানে পেশেন্টের মানে অ্যালকোহল থেকে কিভাবে সরে আসবে তারা, এই ব্যাপারে তাদেরকে কাউন্সিলিং করা হয়। তো সেই ক্ষেত্রেও বলতে পারেন, ইফ ইউ ওয়ান্ট আই উইল বি মোর দেন হ্যাপি টু রেফার ইউ টু অ্যালকোহল অ্যানোনিমাস গ্রুপ, আই উইল গিভ ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট অ্যালকোহল অ্যানোনিমাস গ্রুপ। অ্যান্ড দেন দ্য ড্রাইভিং, ভেরি ইম্পর্টেন্ট। পেসেসের ক্ষেত্রে ড্রাইভিং আপনাকে জিজ্ঞেস করতেই হবে। অ্যান্ড একটা জিনিস মনে রাখেন, আমরা সবসময় চিন্তা করি যে ড্রাইভিং হয়তো আমাদের ওই যে মানে স্পেসিফিক ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে আমাদের ড্রাইভিং লাগবে, ইপিলেপসির ক্ষেত্রে ড্রাইভিং লাগবে। বাট মনে রাখেন, একটা পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ, 7 দিন যাবত শর্টনেস অফ ব্রেথ, সে ড্রাইভ করে, এবং আপনি বুঝতেছেন সে শর্টনেস অফ ব্রেথের তার এমন অবস্থা, বা চেস্ট পেনের অবস্থা এমন যে 6/10 চেস্ট পেন, অকেশনাল 6/10 চেস্ট পেন। তো আপনাকে সেখানে জিজ্ঞেস করতে হবে, ইজ দিস সিমটম এনি হাউ কম্প্রোমাইজ ইউর অ্যাবিলিটি অফ ড্রাইভিং? তো তো আপনি জিজ্ঞেস করেন, তুমি কি মনে করো যে তোমার এই সিমটম তোমার ড্রাইভিং এ কোনোভাবে কম্প্রোমাইজ করে? তো যদি মনে হয় যে কম্প্রোমাইজ করে, তাহলে যতক্ষণ না আমরা পর্যন্ত ডায়াগনোসিস রিচ করতে পারি, ততক্ষণ আপনি অ্যাডভাইস দিবেন যে ওদের ড্রাইভিং না করে। লিভিং, হোয়াট ইউ ডু ফর লিভিং, অ্যান্ড হাউ মাচ দিস সিমটম এফেক্ট ইউর ডেইলি লাইফ অ্যান্ড জব। আপনি অবশ্যই আপনাকে আহ, আহ, বলতে হবে যে জিজ্ঞেস করতে হবে যে এই সিমটমটা তার ডেইলি লাইফে কি কিরকম ইম্প্যাক্ট ফেলছে, এবং সেটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে আই আন্ডারস্ট্যান্ড ইটস মাস্ট বি ডিফিকাল্ট ফর ইউ। সো দেন দ্য নাম্বার 10 পয়েন্ট ইজ সামারি। তো আমরা প্রথমে বলেছিলাম, প্রথম থেকে যারা আমার সাথে আছেন, আমরা প্রথমে বলেছিলাম আহ, যে আমরা একটা A4 কাগজ আমাদেরকে দিবে, এবং A4 কাগজটা নিয়ে আমরা হিস্ট্রি সেশনের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা হিস্ট্রি অনুযায়ী হিস্ট্রির 2 নাম্বার বক্সটা পূরণ করব, এবং 3 নাম্বার বক্সটা আমরা কনসার্নের জন্য রাখবো, এবং 4 নাম্বার বক্সটা আমরা ডু নট মিস, আমরা কি কি জিনিস কখনোই মিস করব না সেই জিনিসগুলো লিখে রাখবো।
তো আমরা যখন স্টেশনে আমাদের কাগজটা এমটি এমটি কাগজটা নিয়ে ঢুকলাম, অনলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নিয়ে ঢুকলাম, তখন আমাদের ক্ষেত্রে পজিটিভ হিস্ট্রি চলে আসলো। পজিটিভ হিস্ট্রি যখন চলে আসবে, আপনি সোশ্যাল হিস্ট্রিটা শেষে আপনি একটা সামারাইজেশন করবেন যে এই পজিটিভ হিস্ট্রি আমি তোমার কাছ থেকে পেয়েছি, তুমি কি এখানে কিছু অ্যাড করতে চাও অথবা কোনো জিনিস মডিফাই করতে চাও কিনা। তো এটা আপনি সুন্দরভাবে পেশেন্টকে বলবেন। সো নাও আই এম গোইং টু সামারাইজ হোয়াট উই ডিসকাস সো ফার. So you presented with chest pain for last 3 days, and you have experienced chest pain most of the time, and you experienced chest pain on the left side of your chest, and the nature of the chest pain is burning, and you also experience acid taste sensation, and this pain worsen after meal, also in night, specifically on lying position, and you don't have any exertional chest pain. You have diabetes for last 10 hypertension for last 10 years, which is well controlled with what medication. You have high cholesterol level, and you have a family history of heart disease. You've been taking one over the counter painkiller medication for last 3 days, and you also drink about 6 cups of coffee per day. So do you want to add or modify anything? So এটা যখন আপনি একটা হিস্ট্রিকে সামারাইজ করবেন, মোটামুটি আপনার কমিউনিকেশনে ভালো নাম্বার পেয়ে যাবেন। কারণ সামারাইজ করাটা এত সুন্দর শোনায়, আপনি মানে খুব সুন্দর শোনায়, এবং যদি আপনি কিছু মিস করে যান, সারোগেট আপনাকে এখানে হেল্প করবে যে ডক্টর আপনি এই জিনিসটা মিস করেছেন, ইউ মিসড এই ইম্পর্টেন্ট হিস্ট্রি, তখন আপনাকে বলে দিবে। তো এটা আপনার ক্ষেত্রে খুব হেল্প করবে। আমার অ্যাডভাইস থাকবে সবসময় সামারাইজ করার চেষ্টা করবেন। এবং এই প্রথম থেকে ইন্ট্রো থেকে শুরু করে সামারাইজেশনের পর্যন্ত এই এই পুরো ধাপটা, ইন্ট্রো থেকে শুরু করে সামারাইজেশনের পর্যন্ত, সরি, ইন্ট্রো থেকে শুরু করে এই সামারাইজেশন পর্যন্ত এই 10টা স্টেপ আপনার 8 থেকে 9 মিনিটের ভিতরে কমপ্লিট করে ফেলতে হবে। পেইসেস মানে কনসালেশন স্টেশন প্র্যাকটিস করতে করতে আপনার এমন হবে যে আপনি বলে দিতে পারবেন যে আমি এখন কত মিনিটে আছি, যে সামারাইজেশনটা আমি 8 মিনিটে না 7 মিনিটে করছি, আপনি বলে দিতে পারবেন। তো আপনি 8 থেকে 9 মিনিটের ভিতরে আপনি সামারি পর্যন্ত কমপ্লিট করে ফেললে, সামারিটা শেষ হওয়ার সাথে সাথে আপনি এক্সামিনেশনে চলে যাবেন। তো এক্সামিনেশনের ক্ষেত্রে সেম কথাই বলবেন যে now I'm going to examining you, if you feel any pain or discomfort please let me know, I will stop. তো আমি এক্সামিনেশন করা শুরু করলেন। এখন এক্সামিনেশনের ক্ষেত্রে যেই সিস্টেমের কমপ্লেইন আপনাকে দিয়েছে সেই সিস্টেমটা আগে এক্সামিন করলে ভালো। যেমন এখানে আমাদের চেস্ট পেইন ছিল, তো আমরা চেস্ট এক্সামিন করব। একটা পেশেন্ট যদি চেস্ট পেইন নিয়ে আসে, আপনি চেস্টে কি এক্সামিন করবেন বলেন তো? হ্যালো? চেস্ট পেনের কারণে হার্ট ফেলিওর হয়েছে কিনা, বায়োটাল ব্রাজিলাইটিস আছে কিনা, আর যেহেতু চেস্ট পেনের কজটা যেহেতু ইসকিম হার্ট ডিজিজ অথবা হাইপারটেনশনের কারণে হতে পারে, সেজন্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, কার্ডিয়াক অ্যাপিস শিফট হয়েছে কিনা, আর কোনো মারমার আছে কিনা, পালসাল অল্টারনেন্স আছে কিনা, এগুলো আমরা দেখতে পারি পিকোডির মধ্যে। আচ্ছা, এইগুলো মানে এগুলো ঠিক আছে, আপনি বলেছেন, ঠিক আছে, এগুলো আসলে আমরা একটা কমপ্লিকেশনের দিকে চলে যাই, ঠিক আছে, আচ্ছা, মনে করেন, হ্যাঁ কমপ্লিকেশনের দিকে চলে যায়। বাট এটা কি তুমি মানে আপনার জিনিসটাকে একবারে একবারে সিম্পল রাখেন, যে পেশেন্টের আমাদের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ছিল কি কোস্টোকন্ড্রাইটিস, ঠিক আছে, আমি চেস্টটা একটু পালপেট করে দেখতে পারি, পেশেন্টের চেহারার দিকে তাকাতে পারি, এক্সামিনারও এটা জানে যে ওই ছেলেটা কোস্টোকন্ড্রাইটিস দেখছে বা মেয়েটা কোস্টোকন্ড্রাইটিস দেখছে। তো ডু ইউ ফিল এনি পেইন স্যার? নো। একটা সুন্দর জেন্টাল ওয়ে আপনি শুরু করলেন, পালপেশন দিয়ে শুরু করলেন, একটা ইন্সপেকশন দিয়ে শুরু করলেন, এটা একটা সুন্দর শোনায়, সুন্দর দেখায়। এরপর আপনি হার্টটা একটু অস্কাল করে দেখেন, ঠিক আছে, হার্টে আপনি চেস্ট পেনের ক্ষেত্রে আপনি কিছুই হয়তো পাবেন না। চেস্ট পেনের মারমারও চেস্ট পেন করতে পারে, মাঝে মাঝে মাইট্রাল বাল্ব প্রোলাপস, তারা জানেন মাইট্রাল বাল্ব প্রোলাপস এটিপিক্যাল চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করে। এত কমপ্লিকেটেড জিনিস না, আপনি শুধু চেস্টটা অস্কাল মানে হয়তো মাইট্রাল এরিয়াতে ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ডটা আছে কিনা এটা একটু দেখলেন। এরপরে আপনি যদি চান বাইবেজাল ক্রেপস আপনি একটু সময় ক্ষেপণ করার জন্য, কারণ এখানে আপনার এক্সামিনেশনের অত বেশি কিছু নাই গ্যাস্ট্রোস্পেশাল রিফ্লাক্স ডিজিজে, বাইবেজাল ক্রেপসটাও একটু দেখে নিতে পারেন। পেশেন্টের ক্ষেত্রে এখন আসেন যে আপনার কাছে জার্ড মনে হয়েছে, জার্ডের ক্ষেত্রে কি এক্সামিনেশন করতে পারেন। জার্ডের ক্ষেত্রে মনে রাখেন পেশেন্টের অ্যাসিড ব্রাশ হয়তো মানে অ্যাসিড মাউথে চলে আসে, সেক্ষেত্রে টুথ দিকে থাকতে পারে, তো আপনি ওরাল ক্যাভিটিটা একটু দেখে নিলেন। জার্ডের সাথে ইনভেরিয়েবলি পেপটিক আলসার ডিজিজের একটা অ্যাসোসিয়েশন থাকে, সেক্ষেত্রে আপনার ইপিগ্যাস্ট্রিক টেন্ডারনেসটাও একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা এক্সামিনেশনটা যখন আমি সামারাইজ করলাম, আমি মাথায় এক্সামিনেশন শুরু করার আগে মাথায় গুছিয়ে নিব, কখনো হ্যাফাজার্ডলি এক্সামিন করব না। এখানে আমি প্রথম থেকে আমার সাথে ছিলেন কিনা আরসিপির সিনারিওতে আমি দেখিয়েছিলাম, যেখানে লেখা আছে
রিলিভেন্ট ফিজিক্যাল এক্সামিনেশন। তো আপনি কি হ্যাফাজার্ডলি, অনেকে বলে যে পাঁচ পাঁচ থেকে শুরু করো, পাঁচ থেকে শুরু করলে কিন্তু আপনাকে এটা হ্যাফাজার্ড মনে হবে, পালসেই আপনি দেখা গেল 30 সেকেন্ড সময় নষ্ট করে ফেললেন। তো হ্যাফাজার্ড হওয়া যাবে না, আপনাকে সিস্টেমিক ফোকাস এক্সামিন করতে হবে। আমার কাছে চেস্ট পেনের কমপ্লেন নিয়ে আসছে, আমি চেস্টে একটু পালপেট করে দেখলাম, অস্কাল করে দেখলাম, আমি জার্ডের কিছু এক্সামিনেশন করে দেখলাম, পেশেন্টের ওরাল ক্যাভিটি একটু দেখলাম, পেশেন্টের কোনো ইপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস আছে কিনা ফর পেপটিক আলসার ডিজিজ, এটা আমি একটু দেখে নিলাম। শেষ, আপনার এক্সামিনেশন এখানে শেষ। তারপরেও যদি মনে হয় যে পালমোনারি এম্বোলিজম পেশেন্ট একটা লং হল ফ্লাইটের একটা হিস্ট্রি দিচ্ছে, পালমোনারি এম্বোলিজম এরকম মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে পালমোনারি এরিয়াটা দেখতে হবে, পালপেবল পি টু দেখতে হবে, জেইউটা একটু দেখতে হবে, পেশেন্টের কাফ মাসেল টেন্ডারনেস দেখতে হবে। এটা হলো পালমোনারি এম্বোলিজমের গদ বাঁধা এক্সামিনেশন, যদি আপনার কাছে মনে হয় পালমোনারি এম্বোলিজম একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরপরে আসেন, এক্সামিনেশন আমাদের শেষ। এক্সামিনেশন শেষ করার পরে কি করবেন? এক্সামিনেশন শেষ করার পরে কি করবেন? 12 নাম্বার পয়েন্ট আমাদের কনসার্ন। দেখেন এখানে আমি কনসার্ন কয়বার লিখছি? 3 বার হ্যাঁ, 3বার লিখছি। 3বার লেখার একটা কারণ আছে, এবং আপনারাও 3বার লিখবেন। বলে যায়। পেইসেসে স্কিলগুলির ভিতরে সবচেয়ে কোন স্কিলে ক্যান্ডিডেট সবচেয়ে বেশি ফেল করে? আনএবল টু ইলিসিট ফিজিক্যাল সাইন, 1 নাম্বার। ইউকে ক্যান্ডিডেট এবং ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট দুই ক্ষেত্রেই ফিজিক্যাল সাইন ইলিসিট করতে পারে না, এটা মোস্ট কমন কজ অফ ফেইলিওর। ঠিক আছে। নাম্বার 2, ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হলো কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলে আমরা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটরা আটকে যাই। নাম্বার 3 হলো কনসার্ন, কনসার্নে আমরা আটকে যাই। এখানে কি হয় সবসময় মনে রাখবেন কয়েকটা কথা, যে কনসালটেশন স্টেশনে অ্যাটলিস্ট 2টা কনসার্ন আপনাকে পেশেন্ট বলবে, 3টাও বলতে পারে, বাট অ্যাটলিস্ট 2টা কনসার্ন বলবে। আপনি যদি কনসার্ন বলেন, যেখানে কনসার্নের জন্য কেন ডেডিকেটেড একটা, এটা হলো ফ্রি নাম্বার, আমি বলি কনসার্নের নাম্বার কনসালটেশন স্টেশনে ফ্রি নাম্বার। সো পেশেন্টকে আপনি প্রথমবার যখন জিজ্ঞেস করবেন, এক্সামিনেশন শেষ করলেন, শেষ করে আপনারা দুজন বসলেন, এক্সামিনেও পেশেন্টও বসলো, সারোগেটও বসলো, আপনিও বসলেন, বসার পরে আপনি জিজ্ঞেস করলেন ডু ইউ হ্যাভ এনি কনসার্ন? সে আপনাকে বললো ইয়েস ডক আই হ্যাভ এ কনসার্ন, এম আই হ্যাভিং হার্ট ডিজিজ? সে আপনাকে বললো আমার কি হার্ট ডিজিজ আছে কিনা? আপনি এটা লিখে রাখলেন, 1 নাম্বার দিয়ে লিখলেন যে হার্ট ডিজিজ। তো আপনি কি হার্ট ডিজিজ কনসার্ন মিট করা শুরু করে দিবেন? না, আপনি সেকেন্ড টাইম আরেকটা কনসার্নে চলে যাবেন। তখন আপনি বলেন হ্যাঁ ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন। তখন আপনি এটা অ্যাপ্রিসিয়েট করলেন যে আপনি এটা বুঝতে পারছেন যে সে হার্ট ডিজিজ কিনা এটা নিয়ে সে কনসার্ন, এটা আপনি বুঝতে পারছেন, এটা আপনাকে পেশেন্টকে জানালেন। ডু ইউ হ্যাভ এনি আদার কনসার্ন? ইয়েস ডক্টর, উইল ইউ প্রেসক্রাইব মি সাম মেডিকেশন? সে আপনাকে বলছে আপনি কি তাকে কোনো মেডিকেশন প্রেসক্রাইব করবেন কিনা, এটা সে জানতে চাচ্ছে। 2 নাম্বার কনসার্ন। যতক্ষণ কনসার্ন দিতে থাকবে ততক্ষণ আপনি জিজ্ঞেস করে থাকবেন আর কোনো কনসার্ন আছে কিনা, কারণ আমি এগুলি লিখে লিখে রাখতেছি, আমি একটা করে মিট করা শুরু করবো। সো সেকেন্ড টাইম, থার্ড টাইম আপনি যখন জিজ্ঞেস করলেন ডু হ্যাভ এনি আদার কনসার্ন, সে আপনাকে বলবো নো ডক্টর আই ডোন্ট হ্যাভ এনি কনসার্ন। 2বার 3বার যখন আপনি কনসার্ন জিজ্ঞেস করবেন, তখন এক্সামিনারও ধরে নিবে যে আপনি পেশেন্টের কনসার্ন নিয়ে আপনি অনেক কনসার্ন, তো আপনি এখানে ফুল নাম্বার পাবেনই। তো এখানে যখন আপনি ফার্স্ট কনসার্নটা, এখন আপনি 1 2 করে আসেন। সো নাও কাম ব্যাক টু ইউর ফার্স্ট কনসার্ন, ইউর কনসার্ন দ্যাট ওয়েদার ইটস হার্ট ডিজিজ অর নট। তো হার্ট ডিজিজ কিনা এটা আপনার কি মনে হয়? একজন বলেন তো, এটা এই ডিজিজটা কি হার্ট ডিজিজ কিনা? না, professional diagnosis is JARD, but patient have some multiple risk factor for heart disease. So we are confirmed by the doing some investigation and other history নিতে পারি গুড 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 গুড। তো তো এখানে এখানে তুমি এখানে আপনি জার উল্লেখ করার, জার তো আমি বলবো পরে এসে, বাট এখানে স্পেসিফিক কনসার্নের ক্ষেত্রে আপনি স্পেসিফিক কোশ্চেনের কনসার্ন আপনাকে বলতে হবে, হার্ট ডিজিজ কি না, ইয়েস অর নো। ঠিক আছে। it may be possible you have age ইয়েস history আমরা, and you have multiple risk factor, so we are ইয়েস dealing with another thing, মানে এটা আমরা বলতে পারি কোশ্চেনটা কি। ইয়েস ইয়েস, ঠিক এভাবে বলবো এটাকে আপনি। অলদো ইটস আনলাইকলি বাট ইটস পসিবল, দেয়ার ইজ এ পসিবিলিটি। সো এটা আনলাইকলি, আমার হিস্ট্রি অনুযায়ী কিন্তু হিস্ট্রির দিকে যাচ্ছে না, আনলাইকলি বাট দেয়ার ইজ এ পসিবিলিটি। আপনি এটাকে না করে দিবেন না, যে এটাকে পুরো না করে দিবে, ডিসপাইট পেশেন্টের 10 বছর যাবত হাইপারটেনসিভ, পেশেন্টের হাইপার কোলেস্ট্রেমিয়া আছে, তার মা হার্ট ডিজিজে মারা গিয়েছে, সেই স্মোক করে 20 বছর ধরে, আপনি তাকে বলে দিলেন তার হার্ট ডিজিজ নেই, এটা কিন্তু একটা মানে খুব নেগেটিভ পয়েন্ট। তো আপনি এখানে কখনোই এরকম বলতে পারবেন না যে তোমার হার্ট ডিজিজ নেই, বলবেন ইটস আনলাইকলি বাট
you have several risk factor which may cause heart disease, and we need to exclude that. As আপনি যে বললেন যে আমরা exclude করতে চাই, yes, we need to exclude that thing as well by doing some investigation. কোনো ইনভেস্টিগেশন না করলে আমরা একটা ইনভেস্টিগেশন তো করি, ইসিজি করি। we can't we will do some tracing of your heart, we call it ECG, and we may need to take review from a heart specialist as well. আপনি কিন্তু এখানে টোটালি সেফ সাইডে যে তোমার হার্ট ডিজিজটা আনলাইকলি হিস্ট্রি অনুযায়ী, বাট তোমার কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেটা আমি মনে করছি তোমার হার্ট ডিজিজ থাকতে পারে, এই জন্য আমি একটা ইনভেস্টিগেশন করতে চাই যেটা নাম হলো ইসিজি, এবং তোমাকে আমি একটা হার্ট স্পেশালিস্টকে দিয়েও রিভিউ করাতে চাই। তো এটা আপনি টোটালি সেফ সাইড, এবং এটাতে আপনি ফুল নাম্বার এই কনসার্নে আপনি। এর পরের কনসার্নে আসেন যে আপনাকে বললো তুমি আমাকে কোনো মেডিকেশন দিবা কিনা। ইয়েস, আই উইল প্রেসক্রাইব ইউ সাম মেডিকেশন। I will prescribe you some medication to reduce your symptom. এই মেডিকেশনের ক্ষেত্রে আপনি মেডিকেশন দিবেন কি দিবেন না, এটা কনসার্ন। আমি দিব মেডিকেশন তোমাকে, বাট কি মেডিকেশন দিব এটা আমি কনসার্নে, মানে যখন ডিজিজ এক্সপ্লেইন করব সেখানে আমি ফুল ওকে সুন্দরভাবে বোঝাবো। তো আপনি কনসার্ন মিট করে ফেলেন, আপনি জানেন যে আপনি এখানে ফুল মার্ক পাইছেন, কনসার্ন আপনি সুন্দর করে মিট করে ফেললেন, পেশেন্টের যতগুলি কনসার্ন ছিল আপনি অ্যাপ্রিসিয়েট করলেন এবং মিট করে ফেললেন। এরপরে আসেন নাম্বার 13 পয়েন্ট দেখেন, এক্সপ্লেইন দ্য ডায়াগনোসিস অর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। পেশেন্টের ক্ষেত্রে পেসেসে আমাদের কখনো আমরা ডায়াগনোসিস রিচ করে ফেলতে পারি, যেমন এখানে মোস্ট লাইকলি মনেই হচ্ছে যে এটা জার্ড। আবার কখনো কখনো দেখা যায় ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট হয়, যেমন এসএলই এর একটা পেশেন্ট আপনার কাছে চেস্ট পেন নিয়ে আসলো, এটা দেখা যাচ্ছে পালমোনারি এম্বলি, শার্প চেস্ট পেন, পালমোনারি এম্বলিজমও মনে হচ্ছে, পেরিকার্ডাইটিসও মনে হচ্ছে, প্লিউরাল ইনফ্লামেশনও মনে হচ্ছে, নিউমোনিয়াও মনে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি স্পেসিফাই করবেন না ডায়াগনোসিসটা, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আফটার টকিং টু ইউ এন্ড এক্সামিনিং ইউ আই হ্যাভ সেভারাল পসিবিলিটিস। তো আপনি যেটা মোস্ট পসিবল থিং সেটা এক্সপ্লেইন করা শুরু করবেন। আর যদি এইরকম কেস হয় যে আপনার ডায়াগনোসিসটা মোটামুটি আপনি শিওর যে এটাই প্রবাবল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনি আছে থাকবে, বাট প্রবাবল ডায়াগনোসিস জার্ড, তো আপনি যদি পসিবিলিটি বেশি হয় সেক্ষেত্রে আপনি সেটা সিঙ্গেল ইউ এক্সপ্লেইন করতে পারেন। যেমন এই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে জার্ড, তো আমি ওকে বলবো যে আফটার টকিং টু ইউ এন্ড এক্সামিনিং ইউ I think you develop a condition called gastroesophageal reflux disease. It's a long fancy term, don't bother yourself by the name. It's a condition in which একবারে layman term এ যত layman term এ পারেন, it's a condition in which the acid in our tummy go upwards and irritate the upper food pipe, which produce the symptom like chest pain. একেবারে লেমেন টার্মে, যত লেমেন টার্মে আপনি বলতে পারেন তত ভালো। ফুড পাইপ, টামি, বাচ্চাদের ওয়ার্ড, সো এইরকম ইউজ করে করে আপনি জিনিসটাকে এক্সপ্লেইন করবেন যে এটার কারণে হচ্ছে। তো বললেন, এখন বলার পরে আপনি ডায়াগনোসিসটা এক্সপ্লেইন করে ফেলেন, এখন আপনার প্ল্যানটা কি? 14 নম্বর পয়েন্টটা দেখেন, আমাদের প্ল্যানটা কি? পেশেন্টটাকে নিয়ে আমরা যার ডায়াগনোসিস করছি, এখন আমাদের প্ল্যানটা কি? সো জার্ডের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি কেউ বলতে পারবেন? জার্ডের ক্ষেত্রে কি আমরা ইনভেস্টিগেশন করি না ট্রিটমেন্ট দিই? জি ভাই, এই ট্রিটমেন্ট হচ্ছে আমাদের প্রথমে প্রোটন গিয়া ব্লকার, H2 ব্লকার দিব, তারপর পিপে দিব। আর গুড। আমরা এখানে জাম্প করব না, আমরা কখনোই জার্ডের ক্ষেত্রে ইনভেস্টিগেশনে জাম্প করি না, ঠিক আছে? এটা মনে রাখার বিষয়, এটাই আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট আসবে, ঠিক আছে? আপনি যদি বলেন যে এখানে আমি এন্ডোস্কোপি করব, আপনাকে এক্সামিনে কিন্তু ক্রস করে ফেলবে। আপনি তালে তালে বলে ফেললেন যে আমি 24 আওয়ার পিএইচ মনিটরিং করবো, এগুলি কিন্তু ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন না। জার্ডের ক্ষেত্রে ট্রিটমেন্টটা হচ্ছে ও যেটা বললো যে আপনি একটা ছোট অ্যান্টি সিক্রেটরি মেডিকেশন, অ্যান্টি অ্যাসিড সিক্রেটরি মেডিকেশন দিয়ে শুরু করতে পারেন। H2 ব্লকার অথবা প্রোটন পাম্প ইনহিবিটর, এটা আপনি 1 মাসের একটা ট্রায়াল দিলেন, পেশেন্টের কাজ করলো না, সেক্ষেত্রে আপনি ডায়াগনোসিস রিকনসিডার করতে পারেন অথবা পিএইচ মনিটরিং করতে পারেন, এটা অন্য জিনিস। তো যেটা বলছিলাম আমি, আপনাকে একটা প্ল্যান থাকতে হবে নির্দিষ্ট, আর প্ল্যানটা আপনার মডিফাই হবে। যেমন এখানে আমি প্ল্যানে দেখেন কি লিখেছি, এখানে প্ল্যানের প্রথমে লিখেছিলাম ইনভেস্টিগেশন, কিন্তু জার্ডের ক্ষেত্রে আমরা প্রথমে তো কোনো ইনভেস্টিগেশন করি না আনলেস দেয়ার ইজ এনি রেড ফ্ল্যাগ সাইন। এরপরে স্পেশালিস্ট কোন স্পেশালিস্টকে আমরা ইনভলভ করবো না, এরপরে আমরা পেশেন্টকে অ্যাডমিশন করব বা অবজারভেশনে রাখবো, এরকম কোনো ডিসিশনে যাবো কিনা। তো এখানের ক্ষেত্রে আমি বলবো যে I will prescribe you some medication to reduce the acid production, and hopefully that will work for you to reduce the symptoms. And as I said you, I want you to review by a heart specialist doctor. ঠিক আছে? আর এই পেশেন্টের ক্ষেত্রে অবজারভেশন বা অ্যাডমিশনের কোনো প্রয়োজন নাই।
প্ল্যানটা আমি ওকে সুন্দর করে বুঝালাম। 15 নম্বর পয়েন্টে আসেন। 15 নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমি কোনো মেডিকেশন, 15 নম্বর পয়েন্টে আমরা অনেকেই মিস করে যাই, বাট এটা হলো মানে ওয়ান অফ দ্য ভাইটাল পয়েন্ট ইন কনসালটেশন স্টেশন। হোয়াট ইউ নিড টু স্টার্ট, হোয়াট ইউ নিড টু স্টপ। আপনি কোনো কিছু কি স্টার্ট করতে চান এট দ্য এন্ড অফ দ্য কনসালটেশন, কোনো কিছু স্টপ করতে চান। এই পেশেন্টটার ক্ষেত্রে হিস্ট্রি তো আপনারা শুনলেন, কি স্টপ করতে চান বলুন তো? স্মোকিং বন্ধ করতে চাচ্ছিলাম। স্মোকিং নাকি নাকি স্মোক, স্মোকিং তো মানে হ্যাঁ বলা যায়, স্মোকিং, স্মোকিং এর কনসার্নটা আমরা সাথে সাথে মিট করে আসি, এটা আমরা মানে শেষ পর্যন্ত রাখি না। এখানে মনে মনে রাখার বিষয় হলো যে আমরা বলছিলাম যে পেশেন্টটা ওভার দ্য কাউন্টার একটা পেইন কিলার পাচ্ছে, ঠিক আছে? ওভার দ্য কাউন্টার পেইন কিলারটা আমি স্টপ করে একটা ভালো জিআই ফ্রেন্ডলি, তুমি একটা প্রোপানল অথবা ট্যামাডল এরকম একটা পেইন কিলার তুমি মানে ইউ ক্যান চুজ দ্যাট। সো আমরা তার পেইন কিলারটা চুজ করবো, তাকে অ্যাডভাইস করব, তাকে বুঝাবো যে সামটাইম এক্সেসিভ ড্রিঙ্কিং, কফি ড্রিঙ্কিং ক্যান প্রভোক দ্য সিমটম অফ দিস রিফ্লাক্স ডিজিজ। সো আই অ্যাডভাইস ইউ টু কাট ডাউন ইউর ড্রিঙ্কিং হ্যাবিট, কফি ড্রিঙ্কিং হ্যাবিট, অ্যান্ড ইফ ইউ ক্যান স্টপ ইট উইল বি ভেরি গুড ফর ইউর হেলথ। যদি কফি ড্রিঙ্ক স্টপ করতে পারে সেটা তো ভালো, আর যদি না পারে সে যাতে কাট ডাউন করে আনে। এটা আমি অ্যাডভাইস করলাম। সে যাতে ওভার দ্য কাউন্টার মেডিকেশন, আই অ্যাডভাইস ইউ টু স্টপ দ্য ওভার দ্য কাউন্টার মেডিকেশন, আই উইল প্রেসক্রাইব ইউ অ্যানাদার ফর্ম অফ পেইন কিলার মেডিকেশন ফর ইউর হ্যান্ড পেইন। আপনি বন্ধ করে দিলেন, আর পেইনের জন্য কিছু দিবেন না, এটা হবে না, কিছু দিতে হবে। আর স্টার্ট কি করবেন? আই উইল স্টার্ট এ, অ্যাজ আই সেড ইউ, আই উইল স্টার্ট এ medication to reduce the acid secretion, and hopefully that will work for you. So this is the frame by which you can conduct a consultation station, and you should. আপনি যদি কনসালটেশন স্টেশনে আপনার যদি কোনো ফ্রেম না থাকে, আপনি কনসালটেশন স্টেশন খারাপ করবেন। ফ্রেম আপনাকে থাকতেই হবে। এটা আপনার 2 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, আপনাকে ফ্রেম ওকে মুখস্থ করতে হবে। যে আমি ইন্ট্রোডাকশন কিভাবে করব, আমি পেশেন্টের কমপ্লেইনটা কিভাবে জিজ্ঞেস করব, এনি আদার সিমটম আছে কিনা আমি কিভাবে জিজ্ঞেস করবো, আমি সিমটম অ্যানালাইসিসের যে ভাইয়া 4টা কোশ্চেন বললো, এই কোশ্চেনগুলি আমি মুখস্থ করতে পারছি কিনা, আমি নিউরোলজি 6টা কোশ্চেন আমি মুখস্থ করতে পেরেছি কিনা, আমি রেসপিরেটরি 3টা কোশ্চেন, যে পেশেন্টের তোমার কোনো রেসপিরেটরি, ডু ইউ হ্যাভ এনি রেসপিরেটরি, ডু ইউ হ্যাভ এনি চেস্ট প্রবলেম, ডু ইউ হ্যাভ এনি কফ, ডু ইউ হ্যাভ এনি শর্টনেস অফ ব্রেথ, ডু ইউ হ্যাভ এনি চেস্ট পেইন ওয়াইন ইউ টেক ডিপ ব্রেথ। আমি এই 3টা কোশ্চেন মুখস্থ করতে পেরেছি কিনা। এগুলি আপনার মানে আপনার ফ্রেমে মুখস্থ থাকবে, এগুলিতে আপনার কোনো মানে এগুলি আপনার সেকেন্ডারি ওয়ার্ক। আপনাকে ব্রেন খাটাতে হবে না, আপনি ব্রেন খাটাবেন যে ডায়াগনোসিস নিয়ে, পেশেন্টের এই কনসার্ন নিয়ে, যে জার ডে কফি ড্রিঙ্কিং আমাকে কমাইতে হবে, জার ডে আমারে পেশেন্টের পারলে, যে এখন আপনি যদি মনে করেন টাইম আছে, টাইম থাকলে আপনি পেশেন্টকে বলবেন আই উইল গিভ ইউ সাম বুশিয়ার্স, বসিয়ার্স দিবেন আপনি পেশেন্টের জার সম্বন্ধে, যেখানে লাইফস্টাইল মডিফিকেশনের অনেক কিছু থাকবে। লাইফস্টাইল মডিফিকেশন কি, মাঝে মাঝে হেড এন্ড রেস করে থাকতে বলা হয়, লেট নাইট মিল অ্যাভয়েড করতে বলা হয়, স্পাইসি ফুড অ্যাভয়েড করতে বলা হয়। তো এইগুলি আপনি বসিয়ার্স দিবেন। তো আপনি যদি খুব স্মার্ট হন সেক্ষেত্রে আপনি অনেক টাইম বের করে ফেলতে পারবেন। আপনার যদি স্ট্রাকচার্ড হয় আপনি টাইম বের করে ফেলতে পারবেন। আর যদি হ্যাফাজার্ড হয়, আপনি সারাদিন ঘুরেও, আপনি ডায়াগনোসিস করেও দেখবেন আপনাকে নাম্বার কাটছে। কেন নাম্বার কাটছে, কেন নাম্বার কাটছে আপনি খুঁজে বের করতে পারছেন, বিকজ ইউ আর নট স্ট্রাকচার্ড। সো এই সেশনটার উদ্দেশ্য ছিল আমাদের যে আমরা যাতে কনসালটেশন স্টেশনে খুব স্ট্রাকচার্ড হই, এবং সবসময় একটা স্ট্রাকচার্ড ওয়েতে আপনার পার্টনার যে আছে তাকে আপনি বলে ফেলেন যে আমি এই এখন থেকে স্ট্রাকচার্ড ওয়েতে প্রেজেন্ট মানে স্টেশন করব। যদি আমার স্ট্রাকচার ভুল হয় সেক্ষেত্রে আমি আবার স্ট্রাকচার আমাকে সে যাতে আমার স্ট্রাকচার ভুল হয়েছে এটা যাতে আমাদেরকে ধরে দেয়, অথবা নিজেও জাজ করা শুরু করব। একটা শেষ জিনিস দিয়ে শেষ করি। আমার সাথে কয়জন ছিলেন আমি জানি, কয়জন আছেন আমার সাথে? ভাইয়া, হ্যাঁ আমরা আছি ভাইয়া, আমার লাইভে আছে আর এখানেও আছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো আহ এখানে আমি একটা শেষ জিনিস দিয়ে শেষ করি, যে আমি বলেছিলাম যে পেসেস এর ক্ষেত্রে, কনসালেশন স্টেশনের ক্ষেত্রে, সব স্টেশনের ক্ষেত্রেই আপনি 20 মিনিট, মানে কনসালেশন স্টেশনের ক্ষেত্রে আপনি 20 মিনিট সময় পাবেন, বাহিরে আপনি 5 মিনিট সময় পাবেন। 5 মিনিট সময় তো পাওয়া যায় না। আপনি ঘোরাঘুরি করতে করতে দেখা যায় মানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলে যেতে 1.5 মিনিট সময় চলে যায়। তো 0.15 মিনিট আপনি চলে গেছে। তো আপনার 3.5 মিনিটের মতো সময় থাকে বাইরে বসে থাকার জন্য। পেসেসে আমরা একটা ভুল অনেকেই করি, পেসেসে আপনি একটা স্টেশন খারাপ হলো, আপনি সেই ভাবনা নিয়েই ওই বাইরে যে 5 মিনিট
ওই শোকেই আপনি বাইরে 5 মিনিট আপনি কাটিয়ে দিলেন। এটা কখনোই করবেন না। এক্সামের আগ পর্যন্ত আপনি আপনাকে জাজ করতে পারেন, এক্সামের দিন আপনি আপনাকে কখনোই জাজ করতে যাবেন না। সেখানে 2জন কনসালটেন্ট থাকবে আপনাকে জাজ করার জন্য। আপনি কখনোই এই বার্ডেন আপনার কাঁধে নেবেন না আপনাকে জাজ করার। তো সেখানে পারফর্ম করতে গিয়েছেন, আপনি যদি সেখানে গিয়ে আমি এটা ভুল করে আসছি ওই স্টেশনে, এইটা ভাবতে ভাবতেই আপনি আরেক স্টেশনের, আপনি এই 3.5 মিনিটে আপনি এই কাগজ গোছাতেই পারলেন না, আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোস মাথায় আনতে পারলেন না, আপনি কি কি ডিজিজ আপনাকে মাস্ট এক্সক্লুড করতে হবে আপনি মানে জানলেনই না, আহ, তাহলে কিন্তু আপনি এই স্টেশনটা খারাপ দিবেন। তো সবসময় মনে রাখবেন, কনসালটেশন স্টেশন, কমিউনিকেশন স্টেশন শুরু হয় 3.5 মিনিট আগে থেকে। 3.5 মিনিট যখন আপনি কাগজ পেয়ে গেলেন তখন থেকেই শুরু হয়ে গেছে। তখন থেকেই সুন্দরভাবে আহ, আপনি কেসটাকে গোছানোর চেষ্টা করবেন। সো ধন্যবাদ সবাইকে থাকার জন্য। যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে আমাকে কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো সেশন, থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম সালাম।